আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো রয়েছেন। শুরুতে আমরা 1 আওয়ার স্টাডিকে ধন্যবাদ জানাবো, কারণ 1 আওয়ার স্টাডি আমাদেরকে মাত্র 15 দিনে HTML CSS বুটস্ট্র্যাপ শেখার মতো একটি সুবর্ণ সুযোগ করে দিয়েছে। সম্পূর্ণ কোর্স জুড়ে আমি রয়েছি মোহাম্মদ শফিকুল ইসলাম, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, ইনস্ট্রাক্টর অফ 1 আওয়ার স্টাডি। আমাদের 15 দিনের ওয়েব ডেভেলপমেন্ট ক্লাসের আজকে আমাদের 17তম ক্লাস। ব্যাপারটা যদিও শুনতে অন্যরকম লাগছে, তবু এটাই বাস্তবতা। 17তম ক্লাসে আমরা বুটস্ট্র্যাপ কম্পোনেন্ট সম্পর্কে আলোচনা করব। কম্পোনেন্টস কি, এই বিষয়গুলো নিয়ে আমরা হয়তো বা বুটস্ট্র্যাপের ফার্স্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। সবচেয়ে ক্ষুদ্রতম একটি অংশকে মূলত কম্পোনেন্ট বলা যায়, বা HTML একটি এলিমেন্ট, 2-3টি এলিমেন্ট নিয়ে একটি গঠিত যে কোনো একটি সুপার এলিমেন্ট ধরা যেতে পারে, অনুপরমাণুর মতো আর কি। যাই হোক, ওইগুলাকে মূলত কম্পোনেন্ট বলা হয়। যেমন এখানে দেখতে পাচ্ছি একটি বক্স, এই বক্সটি একটি কম্পোনেন্ট। বক্সের মধ্যে কি কি আছে, একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে, এখানে 17 নামে একটি কন্টেন্ট আছে, এগুলো মিলে কিন্তু একটি কম্পোনেন্ট। ঠিক আছে, এই কম্পোনেন্ট বিষয়গুলো নিয়ে শিখতেছি আমরা। বুটস্ট্র্যাপ কম্পোনেন্টের মধ্যে অনেক কম্পোনেন্ট আছে, তার মধ্যে থেকে সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত কয়েকটি কম্পোনেন্ট নিয়ে আমরা আলোচনা করতেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করব বেজ, লিস্ট গ্রুপ নিয়ে, কার্ড, নেবার, অ্যাকর্ডিং, বুটস্ট্র্যাপ স্লাইডার সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব, ফ্রম, ব্লক কুইটস এবং স্পেস নোটেশন। এই সকল বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আশা করি সকলে ক্লাসটাকে যথেষ্ট এনজয় করতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আমরা চলে আসলাম আমাদের হোম পেজে, ডেস্কটপে। ডেস্কটপ থেকে 1 আওয়ার স্টাডি নামে ফোল্ডার রয়েছে, এখানে আমরা ক্লাস 17 নামে একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি। ক্লাস 17 মধ্যে এসে আমরা প্রতিনিয়ত যেটা করি, একটি প্রজেক্ট শুরু করব। এখানে আমাদেরকে একটি ফাইল তৈরি করতে হবে, index.html। এরপরে আমাদের এখানে বুটস্ট্র্যাপ এনাবল করতে হবে। বুটস্ট্র্যাপটা আমরা অনলাইন থেকে ব্যবহার করব। আমরা অনলাইনে যাচ্ছি, এখান থেকে বুটস্ট্র্যাপ লিখে সার্চ করব। বুটস্ট্র্যাপ প্রতিদিন এভাবে না লিখলেও চলবে, পুরাতন দিনের প্রজেক্ট থেকে নিয়ে আসলেও কাজ করবে। গেট স্টার্টেড, এখানে আমরা সিএসএসটা কপি করব। সিএসএসটা আমরা এখানে বসিয়ে দেবো, আগে বেসিক স্ট্রাকচারটি দাঁড় করিয়ে নিই। এরপর এখানে হবে সিএসএস ফাইল, আর আমাদের বডির শেষের দিকে হবে বান্ডেলটা ব্যবহার করা সবচেয়ে ভালো। একাধিক ব্যবহার করা থেকে বান্ডেলটা ব্যবহার করলে ভালো হবে আমাদের জন্য, আমাদের কোডটা বেশি ক্লিন থাকবে। ঠিক আছে, এই তো আমাদের বেসিক কাজ। আমরা একটু বড় করে নিই যাতে করে সবারই দেখতে সুবিধা হয়। সেভ করে নিলাম। আমাদের আজকে হচ্ছে বুটস্ট্র্যাপ কম্পোনেন্ট মেবি পার্ট 3। এটাকে আমরা এই 1-এর মধ্যে রেখে দিব যাতে করে আমাদের টাইটেলটা সহজেই নজরে পড়ে। সেভ করব। এরপর লাইভ সার্ভারে ওপেন করে নিব। লাইভ সার্ভার ওপেন করলে আমাদের এখানে ওপেন হবে। আশা করি সকলেই এই বিষয়টা প্রতিদিনই করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন। এখন আমরা মূলত কাজে আসবো। আমাদের বুটস্ট্র্যাপ এই ওয়েবসাইটটি প্রয়োজন হবে, কারণ কি এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ডকুমেন্টস বা ডক আছে, ডকুমেন্টেশন, এখান থেকে আমরা শিখতে পারবো, আমাদের প্র্যাকটিস পারপাসে কাজ করতে পারবো। প্রথম যেহেতু আমরা শিখতে চাচ্ছি ব্যাচ সম্পর্কে, ব্যাচ সম্পর্কে শেখার আগে ছোট্ট একটি টিক্স আমরা দেখে নিই। সুন্দর একটি টিক্স রয়েছে। আমরা H1 ব্যবহার করেছি। H1-এর মধ্যে আরও বেশ কিছু ক্লাস রয়েছে, মানে যে কোনো H1 হোক বা যা হোক, আমরা এটার জন্য যাইতে পারি হচ্ছে বুটস্ট্র্যাপ, এটাকে বলা হয় টাইপোগ্রাফিতে ক্লিক করলাম। টাইপোগ্রাফি ওয়েবসাইটে চলে আসলে সবার প্রথমে দেখতে পারবো হেডিং সম্পর্কে। আমরা কিন্তু হেডিং সম্পর্কে কোনো আলোচনা করিনি, কারণ আমরা জানি যে আপনারা সকলেই হেডিং সম্পর্কে যথেষ্ট অবগত বা যথেষ্ট পারেন আপনারা, এই কারণে আমরা হেডিং নিয়ে কোনো আলোচনাই করিনি। এখন আসি হেডিং সম্পর্কে কি কি রয়েছে। H1 থেকে H6 পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি হেডিং। আমরা এখানে H1 ব্যবহার করেছি, ঠিক একইভাবে H6 পর্যন্ত আমরা ব্যবহার করতে পারতাম। H2, H3, H4, H5, H6। আমরা এখন যদি আউটপুট দেখতে পাচ্ছি 1 থেকে 6 পর্যন্ত প্রত্যেকগুলো চলে আসলো। এখন আপনি এখানে মজার আরও একটি কাজ করতে পারবেন, সেটা হলো কি আপনি ক্লাসের নাম ব্যবহার করেই এখানে হেডিংয়ের ফিচার দিতে পারবেন, বা হেডিংয়ের জন্য যে আলাদা একটি পাওয়া যায়, স্বাদ পাওয়া যায়, সেটা আপনি এখান থেকে পাবেন। আমি সবগুলোকে প্যারাগ্রাফে রূপান্তর করে দিচ্ছি, আমি একটাকেও হেডিং রাখবো না। প্যারাগ্রাফ, সবগুলো প্যারাগ্রাফ হয়ে গেল। এখন দেখে এখানে কি অবস্থা, সবগুলো কিন্তু প্যারাগ্রাফ হয়ে গেছে। আমি সবগুলোতে একটি করে ক্লাস ব্যবহার করব। H1 থেকে H6 পর্যন্ত ক্লাস H, তারপরে 1 2 3 4 এরকম হবে। এখানে 1
তারপরে সরি 2, তারপরে 3, 4, 5, 6 সেভ করলাম। দেখতে পাচ্ছি সেম কাজটি হচ্ছে যেমনটা আমাদের H1 থেকে H6 এ হচ্ছিল। এটা হচ্ছে আমাদের জন্য বাড়তি একটি সুবিধা। এখন আরও একটি বিষয় রয়েছে, নিচে আসি। আমাদের লেখাগুলোর মধ্যে দেখা যাবে অনেক সময় একটি জিনিসকে হাইলাইট করা হচ্ছে আর একটা জিনিসকে হাইলাইট করা হচ্ছে না। এটা অনেক সময় হেডিং এর ক্ষেত্রে হয়ে থাকে, আমরা এটা ডিজাইনের ক্ষেত্রে দেখতে পাবো অনেক সময়। সেক্ষেত্রে কি করা যায়, H1 এর মধ্যে সিম্পল স্মল নামে একটি ট্যাগ আছে। স্মল নামে যে ট্যাগটা আছে এই ট্যাগের মধ্যে আমি যা লিখবো সেটা একটু ছোট হবে, একটু ফেড আপ হবে, ওটাকে কালার আমরা আলাদা করতে পারি। যেমন লরেম 3 সেভ করলাম। H1 এর মধ্যে আমরা একটা ব্যবহার করেছি। এই লেখাটি আর এই লেখাটির মধ্যে একটু পার্থক্য আছে, খুব বেশি চোখে পড়বে না যদিও, তবু একটু পার্থক্য আছে। ঠিক আছে, তো এইখানে আমি স্মলকে ধরে আমরা আলাদা করে ক্লাস করতে পারবো। ক্লাস টেক্সট মিউটেড, দেখা যাচ্ছে এটা কালার মিউটেড কালার হয়ে গেল। এভরিথিং আমি করতে পারবো এখান থেকে। এরপর নিচে চলে আসবো ডিসপ্লে হেডিং। ডিসপ্লে হেডিংটা কি, কিছু কিছু সময় দেখা যাচ্ছে আপনার হেডিং এর থেকেও আরো বড় হেডিং লাগবে, তখন কিভাবে ব্যবহার করবেন। এটার জন্য মূলত ডিসপ্লে প্রপার্টি ব্যবহার করা যেতে পারে। ডিসপ্লে বর্তমান 6টি চলে আসছে, আমাদের বুটস্ট্র্যাপ যখন 4 ছিল তখন ছিল 4টি, এখন আরো 2টি ডিসপ্লে যোগ করা হয়েছে, মোট 6টি হইল। এই ডিসপ্লেটা আপনি এখানে ব্যবহার করলে কি হবে, লেখাটা একটু ছোট হবে, মানে চিকন হবে, থিঙ্ক হবে, আর লেখাটি একটু বড় হবে। ঠিক আছে, এখানে আমরা ব্যবহার করতেছি ডিসপ্লে -1 সেভ করলাম। সেভ করে দেখি কি ঘটে, দেখতে পাচ্ছি এটা কত বড় লেখা হয়ে গেল। এখানে আমি ডিসপ্লে 2 ব্যবহার করতে পারি। সেভ করলাম, একটু ছোট হইল। ডিসপ্লে 3 আর একটু ছোট হচ্ছে, ডিসপ্লে 4 আর একটু ছোট হলো, এভাবে 5, 6 অনেকটা ছোট হয়ে গেল। আমরা শুধুমাত্র H1 যেখানে ব্যবহার করবো সেখানে ডিসপ্লে ব্যবহার করতে পারবো, ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা চাইলে যে কোনো প্যারাগ্রাফের মধ্যে আমরা এটা ব্যবহার করতে পারি। লরেম 10 সেভ করলাম। দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডিসপ্লে প্রপার্টি সঠিকভাবে কাজ করছে। আমি এখানে যদি ডিসপ্লে 1 দেই তাহলে অনেক বড় লেখা হবে, যদিও এটা একটি প্যারাগ্রাফ, তবুও দেখতে পাচ্ছেন অনেক কিন্তু একটি বড় লেখা হয়ে গেল। এই হচ্ছে ডিসপ্লে প্রপার্টির কাজ বা ডিসপ্লে ক্লাসের কাজ আর কি। ঠিক আছে, আর এখানে লিড নামে একটি ট্যাগ রয়েছে যেটার মাধ্যমে আরেকটু হালকা লেখা হয় এই আর কি, যেটা হয় কি সাব হেডিং থাকে। অনেক ওয়েবসাইটে দেখতে পারবো যে এটা হচ্ছে হেডিং, যদি হয় সে ধরেন এটা হচ্ছে হেডিং, লেখা এত বেশি হবে না হেডিং এ লেখা থাকতে পারে এতটুকু। সেভ করলাম, লেখা এরকম থাকলো। আমরা আর একটু ছোট করতে পারি, হ্যাঁ আমরা এই পর্যন্ত ছোট করে ফেলবো। এটা হচ্ছে হেডিং এর পরে পি ক্লাস লিড, এর মধ্যে আমরা সাব হেডিং লিখতে পারি লরেম 15। দেখেন এটা একটা সাব হেডিং এর মতো কাজ করছে। এটা একটি কিনারে লেখা দেখা যাচ্ছে না, ভালো কিনারে থাকার জন্য ভালো দেখা যাচ্ছে না। আমরা এখানে টেক্সট সেন্টার নামের একটি ক্লাস রয়েছে, আমরা জানি সেটার মাধ্যমে দিয়ে লেখাগুলোকে মাঝখানে আনতে হয়। দেখেন এটা কিন্তু সুন্দর একটি হেডিং সাব হেডিং হয়ে গেল। এখন উপরের প্রপার্টিগুলো না থাকলে ব্যাপারটি আমরা খুব ভালো বুঝতে পারতাম। আমি কমেন্ট করে দিলাম। ওয়েবসাইটে প্রথমে এরকম দুটো লাইন থাকলে অবশ্যই ওয়েবসাইটের লুকটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়, অনেকটা আগে থেকে ভালো লাগে। ওকে, এখন নেক্সট আসি। এখানে লাইন কাটাকাটি করে এগুলো আপনার এখান থেকে দেখলে পারবেন, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ঠিক আছে, এখন চলে আসবো আমাদের ব্যাচ সম্পর্কে। তো ব্যাচ সম্পর্কে জানার জন্য আমরা BADGE লিখে সার্চ করব, ব্যাচ চলে আসলো। ব্যাচ মূলত আমাদের ফেসবুকে দেখা যায় অনেক সময় আপনার নোটিফিকেশন আসছে, এইটার পাশে লেখা থাকে, এই টাইপের জিনিসগুলোকে মূলত বলা যায় ব্যাচ। কতগুলো নোটিফিকেশন আসছে এটা পাশে লেখা থাকে। তো ব্যাচ থাকার জন্য আমাদের যে কোনো প্যারাগ্রাফ, এটা প্যারাগ্রাফও হইতে পারে, এটা হেডিং হইতে পারে, তার মধ্যে শুধুমাত্র ব্যাচ লিখতে হবে। ব্যাচ অনেকটা বাটনের মতো দেখতে, আবার এটা একটা বাটনের মতোই কাজ করে। তো আমরা কি করতে পারি, এখান থেকে জাস্ট কপি করব। আমরা জানি যে বুটস্ট্র্যাপ আমাদেরকে কপি করার জন্য সম্পূর্ণ রাইটস দিয়েছে, অধিকার দিয়েছে, আমরা এটা ব্যবহার করতেই পারি। এখানে আমরা একটি HR ব্যবহার করি, তারপরে আমরা একটি প্যারাগ্রাফ নেব, একটি হেডিং নেব, নোটিফিকেশন সেভ করলাম। নোটিফিকেশন দেখা যাচ্ছে কোনোটা নাই, এখানে 0 এরকম থাকলে দেখতে কিন্তু ভালো দেখা যায় না। বাট এখানে যখন আমি একটি ব্যাচ দিব, স্প্যান ক্লাসের মধ্যে নেওয়া হয়েছে এটি, আপনি চাইলে অন্য একটি ক্লাসের মধ্যে নিতে পারতেন। স্প্যান কেন নেওয়া হয় আমরা জানি, স্প্যান একটি ইনলাইন ট্যাগ, এটার জন্য আলাদা করে কোনো ব্লক তৈরি করে না। এই জন্য প্রত্যেক সময় আপনাকে ব্যাচ ব্যবহার করতে হবে, ব্যাচ ব্যবহার করলে ব্যাচের মতো কাজ করবে। আর তারপরে এটার ব্যাকগ্রাউন্ড কালার কি চেঞ্জ করবে সেটা আপনার ব্যাপার, বিজি সেকেন্ডারি, বিজি সাকসেস ইত্যাদি। দেখেন এখন কিন্তু নিউটা এরকম চলে আসলো, নিউর কাছে এরকম থাকতে পারে 100, এরকম 100 চলে আসলো। আপনি বিজি সেকেন্ডারি থেকে আপনি এখানে সাকসেস দিতে পারেন,
সেভ করলাম, সাকসেস হয়ে গেল। এরকম আপনি অনেক কাজ করতে পারবেন। ব্যাস সম্পর্কে খুব বেশি বলা নেই, ব্যাস এরকমই, আপনার লেখার সাইজ যত বড় হবে লেখার সাইজের সাথে মিল করে ব্যাসটা মূলত কাজ করে। মানে এখানে লেখার সাইজটা কেমন ছিল, H1 ছিল, এই জন্য ব্যাসটা বড়, বাট এখানে যদি H6 থাকে, অনেক ছোট থাকে, তাহলে ব্যাসটা অনেক ছোট হবে, এই আর কি। এটা খুবই সিম্পল ব্যাপার। এরপরে আমাদের আলোচনা বিষয় ছিল বুটস্ট্র্যাপ লিস্ট নিয়ে। যদিও লিস্ট সম্পর্কে আমরা দেখেছি কিনা আমার মনে পড়ে না, তারপরে লিস্ট থেকে সার্চ করি, লিস্টের মধ্যে দেখতে পাচ্ছি এরকম। আমরা স্বাভাবিকভাবে যদি লিস্ট তৈরি করি তাহলে কেমন দেখা যায়, আমরা একটি ইউএল, তার মধ্যে LI, আমরা কয়টা তৈরি করতে পারি, 5টা তৈরি করলাম। আইটেম 1, আচ্ছা আইটেম কপি করে নিলাম, আইটেম 2, আইটেম 3, আইটেম 4, আইটেম 5, সেভ করলাম। সেভ করে এখন আমরা আউটপুটটা দেখে আসি। দেখতে পাচ্ছি এখানে একটি লিস্ট আইটেম দেখতে পাচ্ছি, লিস্ট দেখতে পাচ্ছি, প্রত্যেকটি পাশে গোল রয়েছে বা আইকন রয়েছে। এটার জন্য অনেকটা কিন্তু খারাপ লাগে, দেখতে ভালোও লাগে না। আর এটা তেমন কোনো অর্গানাইজড করা নেই, সাজানো গোছানো নাই, বা দেখতে কোনো স্টাইল নাই। এখানে আমাদের সিম্পল জাস্ট একটি লিস্ট গ্রুপ নামে অথবা লিস্ট গ্রুপ আইটেম নামে যখন আমরা অ্যাড করব একটি ক্লাস, তখন দেখব সুন্দর একটি আমাদের লিস্ট গ্রুপ তৈরি হয়ে গেছে। আমরা ইউএল এর মধ্যে কি করতে পারি, লিস্ট গ্রুপ নামে একটি ক্লাস যোগ করব। ইউএল এর মধ্যে আমরা লিস্ট গ্রুপ নামে একটি ক্লাস যোগ করে ফেললাম। দেখা যাবে আমাদের টোটাল লিস্টেই সিস্টেম আলাদা হয়ে গেছে। আমাদের পাশে ওই যে ছোট ছোট বল ছিল, বলগুলো হারায় গেছে। এখন এই মাঝখানে যে আইটেমগুলো আছে, আইটেমগুলোকে অর্গানাইজ করার জন্য লিস্ট গ্রুপ আইটেম এই নামে একটি ক্লাস ব্যবহার করতে হবে। এটি ব্যবহার করলে আমাদের জন্য সুন্দর একটি লিস্ট হয়ে যাবে আশা করা যায়। প্রথমে একটি করলাম, একটি করে দেখি কি অবস্থা, কেমন দেখা যায়। দেখতে পাচ্ছি সম্পূর্ণ লাইন জুড়ে একটি দাগ হয়ে গেছে, এপাশে নিচেও চলে আসছে। এভাবে যদি বাকিগুলোতেও আমরা ব্যবহার করি, দেখা যাবে সুন্দর একটি আমাদের লিস্ট হয়ে যাবে। সেভ করলাম, এ হচ্ছে লিস্ট। সম্পূর্ণ লাইন জুড়ে আমাদের লিস্টটি হয়ে গেছে। দেখতে ভালো নাও লাগতে পারে, এটাকে আরো অর্গানাইজ করা যায়। যেমন দেখেন এখানে এরকম ভাবে কিভাবে করা যায়। এটা করার জন্য আমরা একটি উইড সেট করে দেব। এখান থেকে আমরা এই যে ইউএল যেখানে বলেছি একটু স্টাইল নিব। এই সামান্য সিএসএস ব্যবহার করতে হয়, সেটার জন্য আমাদের সিএসএস তো শিখেই আসছে আমরা, কোনো সমস্যা নেই। আমরা উইড অথবা ম্যাক্স উইড যে কোনো একটা কিছু, ম্যাক্স উইড বলে দিলাম যে 350 পিক্সেল। সেভ করলাম। এখন এখানে আসি, দেখতে পাচ্ছি সুন্দর একটি লিস্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য বিজি সামথিং, আবার লেখা কালার চেঞ্জ করার জন্য টেক্সট সামথিং, এভাবে ব্যবহার করা যায়। আর অ্যাক্টিভ নামে একটি ক্লাস গতদিনে শিখেছিলাম, এটা যে কোনো জায়গায় ব্যবহার করলে এরকম একটি কালার আমাদেরকে দিয়ে দেয়। এই হচ্ছে আমাদের লিস্ট ছিল। এই লিস্টটাকে আপনি হরিজন্টাল থেকে ইনলাইনে নিয়ে আসতে পারেন। ইনলাইনে আসার জন্য কি করা যায়, ইনলাইনে নিয়ে আসার জন্য আমরা দেখতে পাচ্ছি কোথায় রয়েছে, শেষের দিকে আর রয়েছে, খুব সম্ভবত লিস্ট গ্রুপ ইনলাইন হবে। ইনলাইন সেভ করে দেখি, এটাই হবার কথা, বাট এটা না। ওকে, তো আপাতত লিস্ট নিয়ে এতটুকু থাকলো। আর এখান থেকে আপনারা প্রত্যেকগুলো প্র্যাকটিস করতে হবে। আমি আপনাদেরকে রাস্তা দেখা দিতেছি, এখান থেকে নিয়মিত প্র্যাকটিস করে আপনারা এই সমস্যাগুলোকে সমাধান করবেন। আর এরপর সমস্যা হলে অবশ্যই আমরা সেই সমস্যাগুলোকে নিয়ে ইন্ডিভিজুয়ালি আমরা সলভ করে ট্রাই করে দেবো ইনশাল্লাহ। এটা শুধুমাত্র যে আমরা এই যে লিস্টগুলো ব্যবহার করলাম সবসময় ইউএল এলআই দিয়ে নিতে হবে তা না, আপনি চাইলে এটা কাজ করতে পারেন। এটাকে একটা ডিভের মধ্যে নিচ্ছি আর সবগুলাকে আমরা প্যারাগ্রাফ নিচ্ছি, এটাও করতে পারি। ইউএল এলআই নিলাম না, আমরা প্যারাগ্রাফ আর ইয়া নিলাম, সেক্ষেত্রে আমাদের সেম আউটপুট দেখাবে। মানে এইচটিএমএল সিএসএস কে এমন সুন্দর করে ম্যানিপুলেট করা রয়েছে বুটস্ট্র্যাপের মধ্যে, আপনি ক্লাসের সাথে যে ট্যাগের নামগুলো আছে সেগুলোকে সুন্দরভাবে ম্যানিপুলেট করা রয়েছে, যার ফলে আমাদের ব্যবহার করাগুলো খুবই সহজ হয়ে যাচ্ছে। এরপরে ব্যাস সম্পর্কে আমরা দেখলাম, লিস্ট গ্রুপ অলরেডি দেখে ফেললাম। এখন আমরা দেখতে পারি কার্ড সম্পর্কে। কার্ডও তো আমরা দেখেছি গতদিনে। তাহলে এরপর আমরা ন্যাপ সম্পর্কে দেখতে পারি। ন্যাপ বা নেভিগেশন বার, এটা সম্পর্কে আমরা গতদিনে হয়তো বা কখন দেখেছিলাম, আড্ডা ক্লাসে দেখেছি। আমরা কার্ডটা দেখে আসি। এখানে কার্ড কি, কার্ড আমরা সার্চ করলাম, এখানে কার্ড পাবো। যেমন কার্ড আপনার দরকার তেমন কার্ড আপনি এখান থেকে কপি করে ব্যবহার করবেন। কার্ডের উপরে একটি ছবি থাকতে পারে, স্বাভাবিকভাবে একটি ব্লগ ওয়েবসাইটে সাধারণত এরকম থাকে। ব্লগিং ওয়েবসাইটের উপর একটি ছবি থাকে, নিচে এরকম লেখা থাকে, তার নিচে আর এরকম লেখা থাকে, এরকমই তো হয়ে থাকে, তাই না? তো এই ব্লগের যে প্রত্যেকটি পোস্ট রয়েছে, এই পোস্টগুলো মূলত বানানোর জন্য কার্ডের প্রথম আবর্তন। এটা আসলো, কপি করে নিলাম, কপি করে যেখানে সেখানে আমি ফেলে দিব।
যেখানে সেখানে ফেলে দিলে, যত্রতত্র ফেলে দিলে দেখা যাবে আমাদের সুন্দর একটি ডিজাইন চলে আসছে। আমাদের এখানে কার্ডে কোনো ইমেজ নেই, কারণ দেখেন ইমেজ SRC দেখতে পাচ্ছেন আশা করা যায়, ট্রিপল ডট 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 রয়েছে, এখানে একটি ছবির URL হবে। আমরা একটি ইমেজ নিয়ে আসতেছি, ইমেজ, যে কোনো একটি ইমেজ নেই, ওয়াও, লিঙ্কটি কপি করে নিলাম। এখন এই ইমেজটি আমরা এইখানে সুন্দর করে 3টি ডটের পরিবর্তে বসিয়ে দেব। সেভ করলাম, দেখা যাচ্ছে এখানে কিন্তু ছবিটি চলে আসবে, অলরেডি চলেও আসছে অলরেডি। এইটাকে যখন মাঝখানে আনতে যাবে টোটাল কার্ডটাকে, আপনি কার্ডের এখানে বলে দিই যে হচ্ছে MX মার্জিন X অটো। আমরা মার্জিনে কোনো বিষয় শিখিনি এখনো, সো একটু বুঝতে কষ্ট হইতে পারে। মাঝখানে চলে আসছে, দেখতে পাচ্ছি মাঝখানে কিন্তু চলে আসছে। এখন এই লেখাগুলোকে মাঝখানে আনার জন্য এই লেখাগুলো কার কার মধ্যে রয়েছে, এই ক্লাসগুলো বা এই যে আমাদের এখানে একটি রয়েছে, স্ট্রাকচার রয়েছে, স্ট্রাকচারগুলো আমরা যখন ফলো করবো তখন দেখতে পাবো এই যে স্ট্রাকচার আমাদেরকে দেখাইছে একজন, এ তো অবশ্যই একজন প্রফেশনাল মানুষই দেখাইছে। এরাই মূলত বুটস্ট্র্যাপ কিন্তু বানাইছে আর কি আমাদের জন্য। তো তাদের দেখানো পথে যদি আমরা হাঁটি তাহলে অবশ্যই আমরাও প্রফেশনালি লুক নিয়ে আসতে পারবো। কার্ড বডির মধ্যে টেক্সট সেন্টার নামে একটি আমরা ক্লাস ব্যবহার করব, দেখা যাবে আমাদের সব লেখাগুলো মাঝখানে নিয়ে চলে আসছে। সরি, আর কি, এ হলো আমাদের কার্ড। তো এটা আমাদের একরকম হলো, উপরে ছবি, মাঝখানে লেখা টাইটেল, তারপরে আমাদের কিছু টেক্সট, তারপরে বাটন। এটা হলে এরকম, বাটনের কালার চেঞ্জ করতে পারবেন। এখানে প্রাইমার থেকে আপনি এখানে ডেঞ্জার লিখে দেন, ডেঞ্জার হয়ে যাবে। আপনি টোটাল কার্ডের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারেন। আমরা কার্ডের এখানে বলে দিচ্ছি BG ওয়ার্নিং, সেভ করলাম। এই তো আমাদের কার্ড এরকম হয়ে গেল। আমরা চাইলে BG না ব্যবহার করে, এখানে যদি BG ডেঞ্জার ব্যবহার করে কি ঘটবে, আমাদের বাটনটা সেভাবে বোঝা যাবে না। তো আমরা জানি যে কি হইতে পারে, অ্যালার্ট। এই দেখেন, মানে অ্যালার্ট নামে যে ক্লাসটা আছে ওর মধ্যে ডেঞ্জারের কালারটা একটু হালকা দেওয়া আছে। আমি এই হালকা কালারটাতে সুন্দর একটি সিস্টেম করে ফেললাম, যার ফলে সুন্দর একটি লুক কিন্তু চলে আসলো আমাদের এখানে। ঠিক আছে, এখন আমরা কার্ডের আরো বেশ কিছু ভেরিয়েন্ট আছে, সেগুলো ট্রাই করব। এখানে নিচে আসি, নিচে আসলে দেখতে পারবো কার্ডের মধ্যে যখন কোনো আপনার ছবি প্রয়োজন হবে না, আপনার এখানে কার্ড টাইটেল সাবটাইটেল দরকার, তখন কি ব্যবহার করবেন? আপনি এটাকে ব্যবহার করতে পারেন, আবার এটাকেও চেঞ্জ করতে পারেন। শুধুমাত্র এখানে একটি ইমেজটা বাদ দিয়ে দিব, আর এখানে টাইটেলের পরে একটি সাবটাইটেল দিব। কার্ড সাবটাইটেল নামে একটি ক্লাস আছে, এটাকে ব্যবহার করব। এটাকে ব্যবহার করলে দেখা যাবে আমাদের এখানে সেম সুন্দর একটি আমাদের কার্ড হয়ে গেছে। আমরা এখান থেকে এইভাবে রেখে দিচ্ছি, অর্গানাইজ করে ফেললাম। কার্ড সাবটাইটেল সেভ করলাম, সেভ করে এখন আমরা আউটপুট দেখব। আউটপুট দেখতে পাচ্ছি সাবটাইটেলে কিন্তু এভাবে চলে আসছে। সাবটাইটেলে কালার রয়েছে সেকেন্ডারি, মেবি টেক্সট মিউটেড কালার দেওয়া রয়েছে। কালারটি যখন না দিব তখন অন্য একটি কালার হবে আশা করা যায়। এই তো সাবটাইটেল কিছুটা ছোট হয় টাইটেলের তুলনায়। ঠিক আছে, এখন আরো কিছু ভেরিয়েন্ট আছে, যেমন দেখতে পাচ্ছি এখানে কোনো বাটনই নেই। এটা আপনাদেরকে বলতেই হবে না, টেক্সটটা মুছে দেবো, নিচে বাটনগুলো মুছে দেবো, দ্যাটস ইট। এখন দেখেন লিস্ট গ্রুপ তো কিছুক্ষণ আগে শিখে আসছি আমরা এটাকেও লিস্ট গ্রুপ কিন্তু কার্ডের মধ্যে বানাইছিলাম কিনা মনে পড়ে? আমরা কার্ডের মধ্যে বানাইনি, শুধুমাত্র আমরা এখানে উইড সেট করেছিলাম। ঠিক আছে, আরেকটু নিচে আসি, আমরা পাশে ছবি এরকম দেখতে পারবো এক সময়। এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের এখানে ছবি রয়েছে, তারপরে টাইটেল রয়েছে, নিচে আমাদের কিছু লিস্ট গ্রুপ রয়েছে। এটাও সিম্পল, বডির মধ্যে কিছু আমরা লিস্ট গ্রুপ যুক্ত করে দেব, তাহলে আমাদের সবকিছু সমাধান হয়ে যাবে। আমরা এটাকে কপি করে নিলাম। লিস্ট গ্রুপ তো আমরা কিছুক্ষণ আগে দেখেই আসলাম। এই যে কার্ড বডি ছিল এতটুকু থেকে এতটুকু পর্যন্ত, আমরা চাইলে এখানে ব্যবহার করতে পারি। এখানে ব্যবহার করলে আমরা এখানে আউটপুট দেখতে পাবো, নিচে আইটেমগুলো চলে আসছে। আবার চাইলে আমরা এই ডিভের মধ্যেও কিন্তু ব্যবহার করে ফেলতে পারি। সেভ করলাম, দেখা যাচ্ছে এটা ব্যবহার করলে মাঝখানে চলে আসলো। এই দুইভাবে ব্যবহার করে দেখেন আপনার কাছে মূলত কোনটা বেশি প্রয়োজন। এরপরে আরো নেক্সটে চলে আসি, আমাদের যেটা চাচ্ছিলাম সেটা এখনো পাইনি। পাশে ছবি থাকবে, আর হচ্ছে এখানে কার্ড হেডার ফুটার আমরা এখনো ইউজ করিনি। আমাদের কার্ডের মধ্যে কোনো কার্ডের এই যে উপরে একটা ক্যাপশন টাইপের একটা থাকে, কার্ড টাইটেল সেকশন, এটা আমি কিছু দেখতেছি না। তো কার্ড হেডার দেখতে পাচ্ছি এইরকম দেখা যাবে। কিরকম দাঁড়ান দেখাই আপনাদেরকে। এই যে ফিচার, এটা হচ্ছে কার্ডের উপরে থাকবে, আর এটা হচ্ছে কার্ডের ফুটারে থাকবে। তো কার্ড হেডার, কার্ড ফুটার, এটা টোটালি ব্যবহার করতে চাইলে টোটালি কপি করে আপনি এখানে ব্যবহার করতে পারেন। তারপর ইচ্ছা মতো আপনি লেখাগুলোকে চেঞ্জ করবেন। এখন আপনারা চিন্তা করতে পারেন, আমাদেরকে সবকিছু তো কপি পেস্টই শিখাইতেছে, তাহলে এভাবে ক্লাস না কোনো মানেই তো হয় না, কেন দেখানো হচ্ছে?
তো এটাও কিন্তু অনেকের হয়তো বা জানতো না, বা এটা যে কপি পেস্ট করতে হবে এটাও হয়তো বা অনেকে চিন্তা করতো না। অনেকে আমরা শুরুতে যখন কাজ শিখে যখন চিন্তা করি এভরিথিং আমাকে লিখতে হবে, আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে এভরিথিং আমাকে জেনে করতে হবে, আমাকে দেখে দেখে করতে হবে, আমাকে শিখে আগে সূত্র মিলাইতে হবে, তারপর কাজ করতে হবে। আরে ভাই, আপনাকে কাজটা করেন তারপর সূত্রটা মিলান, দেখেন অনেকটা সহজ হয়ে যাচ্ছে। গণিত করার ক্ষেত্রে একই রকম ঘটে। সবসময় যদি আপনি যোগ করে উত্তর বের করার ট্রাই করেন সেটা ভুল হবে। মাঝে মাঝে উত্তর দেখে আপনি যোগটা মিলাই দেখতে পারেন, মানে সমাধান দেখে আপনি আপনি অঙ্কটা মিলাইতে পারেন। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো একটি অভিজ্ঞতা কিন্তু সবারই চলে আসে। ঠিক আছে, এখন আমরা এরপরে আসি। আমরা যেটা খুঁজতেছিলাম পাশে ছবি থাকবে, সেটা এখনো পাইনি। এখানে আরো অনেক বিষয় দেখাচ্ছে, সবগুলোর মধ্যে কার্ড ব্যবহার করেছে। আসলে আপনাদেরকে একটা কথা বলি, কার্ডের মধ্যে মূলত কি ক্লাস থাকে, চারপাশে একটি বর্ডার থাকে। আমরা যদি এটাকে দেখে আসি, আচ্ছা কি করছি আমরা এখানে, এটাকে কার্ডের মধ্যে রাখছি নাকি, খুব সম্ভবত আমরা কার্ডের মধ্যে রাখছি। আমরা এটা কার্ডের বাইরে করে দিচ্ছি, এই হচ্ছে কার্ড। আমরা এই জন্য এখানে কমেন্ট করা খুব জরুরি, এটা কার্ড যে শেষ হলো আমি বুঝতে পারতেছি না। এই দেখেন, এটা কার্ড শুরু হয়েছে, এটা কার্ড শেষ হচ্ছে। ঠিক আছে, তো এখানে আমরা কার্ড ক্লোজ বা কার্ড ক্লোজ সেভ করে দিলাম, বুঝতে পারলাম ওইটা কার্ড ক্লোজ হয়ে গেল। তো এটা এখানে ব্যবহার করলাম। কি করতে চাচ্ছিলাম, এই যে এখানে চারপাশে একটি বর্ডার থাকে, তো দেখতে পাচ্ছে এখানে আমাদের কার্ডের মধ্যে কি থাকতেছে, চারপাশে একটি বর্ডার থাকে। আমাদের যে এখানে দেখতেছিলাম, এখানে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করে যখন কার্ডকে ধরবো, এই যে কার্ড, এখানে কি কি ক্লাস রয়েছে আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। আপনারা এটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবেন এভাবে, যে যে কোনো একটি কার্ড বানার, যে কোনো একটি ক্লাস ব্যবহার করলেন, সেই ক্লাসের মধ্যে কি কি প্রপার্টি ব্যবহার করা হয়েছে আমরা এইভাবে কিন্তু নিজেদেরকে আরো প্র্যাকটিস করব। এখানে কি আছে, পজিশন রিলেটিভ আছে, ভালো ডিসপ্লে ফ্লেক্স করা আছে, ডিরেকশনাল কলাম করা আছে, তারপরে আর কি কি রয়েছে, মিনিমাম উইথ সামথিং, ওয়ার্ড র্যাপ বা এই টাইপের কয়েকটি রয়েছে। দেখে যেটা বলছিলাম, বর্ডার রয়েছে, বর্ডার রেডিয়াস রয়েছে, এই কয়েকটি বিষয় কিন্তু এখানে আছে। এটাই মূলত কার্ড। আপনার যে কোনো জায়গায় যদি এরকম ফিচার লাগে, এই প্রপার্টিগুলো প্রয়োজন হয়, সরাসরি সেখানে আপনি কার্ড নামে ক্লাসটি ব্যবহার করে ফেলতে পারেন। যেমন ধরেন আমি একটি ছবি ব্যবহার করব, ছবিটা কোথায় ব্যবহার করতে পারি, এই যে ছবির একটি ইউআরএল আমাদের কাছে আছে, এটিকে আমরা ব্যবহার করব। এটাও সেকেন্ড ক্লাস কার্ড ছিল, এটা কার্ড। আচ্ছা, তারপরে একটি ইমেজ ব্যবহার করলাম, সরি ইমেজ তো এরকম না, ইমেজ ইমেজ এটা হবে। ইমেজ এটা হলে আমাদের ছবিটা কিন্তু অনেক বড়, দেখেন অনেক বড় ছবি, আমাদের এখানে স্ক্রল করে করে দেখতে হচ্ছে। সো এখানে আমরা একটি ক্লাস ব্যবহার করতে পারি, ক্লাস ইমেজ রেসপন্সিভ। এটা হইল না, আইএমজি রেসপন্সিভ। আচ্ছা, আমি এখানে ইমেজ থেকে সার্চ করে নিয়ে আসি, আমি হয়তো বানানে ভুল করতেছি। ইমেজ ইমেজ রেসপন্সিভ ইমেজেস, এখান থেকে ইমেজ ফ্লুইড নামে একটি ক্লাস রয়েছে, এটা ব্যবহার করলে আমাদের কাজ হইতো। আমরা ইমেজ ফ্লুইড, আইএমজি ফ্লুইড কপি করে নিলাম, আমরা এটাকে এখানে পেস্ট করব। এখন আমরা সাইটে দেখব, সাইটে দেখলে দেখবো এখন আর নিচে কিন্তু স্ক্রল বাটন দেখতে পাচ্ছি না। আমরা এর আগে বলেছিলাম রেসপন্সিভ ওয়েবসাইটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে নিচে কোনো স্ক্রল বার না থাকা। ঠিক আছে, তো এখানে আমাদের নিচে আর কয়েকটি লাইন ব্রেক দিয়ে দিচ্ছি, বিআর বিআর, ঠিক আছে থাকলো। এখন সিম্পল, এটাকে আমরা চারপাশে যদি চাই যে একটি বর্ডার থাকবে, এরকম কিছু একটা থাকবে, এখানে আমরা কার্ড ব্যবহার করতে পারি। খুব সম্ভবত ভুল করেছি আমি, চারপাশে অনেকটা গায়ে লেগে আছে, চারপাশ থেকে ধাক্কা দিয়ে পিছন দিকে সরিয়ে দেওয়ার জন্য মার্জিন ব্যবহার করব, এম ফর মার্জিন, মার্জিন আমি 4 ব্যবহার করলাম, চারপাশ থেকে আমাদেরকে ভিতরে নিয়ে আসছে। ওকে, আমরা মার্জিন ব্যবহার করলাম না। ও কি হলো এটা, কার্ড। তো কার্ড ব্যবহার করার পরে কিন্তু এখানে আমাদের অবশ্যই খেয়াল করতে পারছেন কিনা আমি জানি না, চারপাশে একটু রেডিয়াস হয়েছে, আমি একটু জুম করি, কি হইল জুম, এই দেখেন এখানে হালকা কিন্তু একটু কার্ভ হয়েছে, আর এখানে একটি বর্ডারও দেখা যাচ্ছে। এটাই মূলত হচ্ছে কার্ডের কাজ। আমি ছবিটির চারপাশে এরকম বর্ডার দিতে চাচ্ছি, এরকম আমাদের হালকা একটু বাঁক করাতে চাচ্ছি, রেডিয়াস দিতে চাচ্ছি, তাহলে আমরা ব্যবহার করতে পারি আমাদের কার্ড, এটাকে আমরা ব্যবহার করে ফেলতেই পারি। ঠিক আছে, এটা হচ্ছে কার্ডের কাজ গেল। এখন তারপর আর কি রয়েছে, আমরা এখানে আরো কিছু শিখতেছিলাম হচ্ছে কার্ড নিয়ে। কার্ডে আমাদের বেশ কিছু ভেরিয়েন্ট রয়েছে, কার্ড লেআউট।
লেআউটে ক্লিক করলাম। লেআউটে ক্লিক করলে দেখতে পাচ্ছি এরকম রয়েছে। একবার আমাদের এখানে পাশে দেখলেও কিন্তু চলবে। এখানে দেখতে পাচ্ছি হচ্ছে লিস্ট গ্রুপ ছিল, সাইজিং, তারপরে ইমেজ ক্যাপস, ইমেজ ওভারলি একটি সিস্টেম, এরকম একটি কার্ড হবে। ইমেজের উপরে হচ্ছে আপনার লেখাগুলো থাকবে। এরকম যদি কখনো মনে হয় তাহলে এটা আমরা ব্যবহার করতে পারি। আমরা এটাকে কপি করে নিচ্ছি। আমাদের কাছে কিন্তু অলরেডি একটি ইমেজ রয়েছে, আমরা ইমেজের কাছে ওই ইমেজটি ব্যবহার করতে পারি। আমরা এক ইমেজ দিয়ে সারা দেশ স্বাধীন করে ফেলবো। সেভ করলাম। সেভ করার পরে এখন আমরা আমাদের এখানে আসবো। আউটপুটে দেখতে পাচ্ছি আমাদের ছবির উপরে কিন্তু লেখাগুলো চলে আসছে। এখন ছবিটাকে অর্গানাইজ করা, এটাকে অর্গানাইজ করার জন্য আরও একটু যদি সিএসএস প্রয়োজন হয় সেটা আমরা নিজেদের থেকে ব্যবহার করতে পারবো, এবং আমরা নিজেদের থেকে সেটা ব্যবহারও করবো আর কি। করতে পারা মানে কি, করতে হবে আমাদেরকে। সবসময় বুটস্ট্র্যাপের উপরে 100% নির্ভরশীল হওয়া যাবে না। বুটস্ট্র্যাপ আমাদেরকে কিছুটা সুগার দিবে, কিছুটা আমাদেরকে একটি ফিচার দিবে, বাট সেটাকে ব্যবহার করে আমাদেরকে আরও দারুণ কিছু করতে হবে। এটা হচ্ছে বিষয়। তো আরও কি রয়েছে, এই যে হরিজন্টাল, যেটা আমরা বারবার খুঁজতেছিলাম। এইভাবে যদি পাশাপাশি কোনো রকম আপনি কার্ড বানাইতে চান তখন কি করতে পারেন। এটার জন্য দেখতে পাচ্ছি শুধুমাত্র কি করা হয়েছে, কার্ডের মধ্যে আবার রো ব্যবহার করা হয়েছে। তো এটা খুব বেশি কঠিন কিছু না। আমরা যে কার্ডটি বানাইছি তার মধ্যে যদি রো কলাম ব্যবহার করি আর ইমেজটাকে যদি একটি রো মধ্যে রাখি, আমাদের কার্ড কোথায় ছিল, আমাদের পুরাতন কার্ডটাকে আমি এখানে মডিফাই করে দেখাই, এটা বেটার হইতে পারে। আমাদের হচ্ছে কার্ড প্রথম থেকে একটি নিয়ে নেব, এটিও না, প্রথম কার্ডটি নেব। প্রথম কার্ডটি আমাদের জন্য দারুণ ছিল। সবার যেরকম সংসারে প্রথম মানুষটি ভালো হয়, আমাদের এখানে শেখার ক্ষেত্রে প্রথম কার্ডটি খুবই ভালো লাগছে আমাদের কাছে। হ্যাঁ, এটা আমরা পেস্ট করে দিলাম। এখানে তো আমাদের ছবি দিতে হবে, আর আমাদের কাছে তো একটি সরকারি ছবি রয়েছে, ছবিটি দিয়ে দিলাম। ওকে, এ হচ্ছে আমাদের সবার শেষের কার্ড। এই কার্ডটাকে আমি হরিজন্টালি করে ফেলবো। করে ফেলার জন্য আমাদেরকে যেটা করতে হবে, টোটাল কার্ডের মধ্যে আমরা জানি এটার মধ্যে কিন্তু ফ্লেক্স ব্যবহার করা আছে, আমাদেরকে এখানে রো ব্যবহার করার প্রয়োজন হবে না, আই হোপ সো, মেবি। তারপর আমরা রো ব্যবহার করি। এরা কি রো ব্যবহার করেছিল জানি না, রো ব্যবহার করলাম। এখন আমরা কলাম ব্যবহার করব। প্রথমটাতে দিচ্ছি আমি 5টা, তারপরটাতে দিব আমি 7টা, 5 সাথে 2টা মিলে আমাদের 12টা হবে। আর হচ্ছে কলাম 5-এর মধ্যে আমরা ইমেজটাকে বসিয়ে দেব। এই হচ্ছে আমাদের ইমেজ। আচ্ছা, এখানে কোনো ক্লাস দিব না, কারণ আচ্ছা ক্লাস চেঞ্জ করা লাগতে পারে, দেখতেছি কি ক্লাস হবে। এরপরে আমাদের যে বডি ছিল, টোটাল বডিটাকে আমরা কাট করে ধরে এইখানে বসিয়ে দেব। সেভ করলাম। দেখা যাচ্ছে আমাদের কিন্তু এরকম চলে আসলো, বাট আমাদের ছবিটা সম্পূর্ণ জায়গা জুড়ে হয়নি। কারণ কি, আমাদের ক্লাসটা অনেক বড় দেখা যাচ্ছে। আমাদের যে বাটনটা, আমরা এখানে একটা কাজ করতে পারি, বিটিএন স্মল মানে বিটিএন এসএম ব্যবহার করতে পারি, ছোট একটি বাটন হয়ে যাবে, ফাইন। আরেকটি কাজ রয়েছে আমাদের, এইটাতে কলাম 8 ব্যবহার করে দিই, দেখতে ভালো দেখা যাবে। আর এটাতে 4 ব্যবহার করব, দেখতে ভালো দেখা যাবে। আর এই ক্লাসটা যদি আমরা বাদ দিই তাহলে কি ঘটতে পারে, ওয়াও, এ কি হইল, ইমেজ রাইট, RIGHT, লেফট, এরকম তো হবার কথা। আচ্ছা, দেখে আসি আমরা, শুধু অনেকক্ষণ সময় নষ্ট না করি। সাম্প্রতিক বুটস্ট্র্যাপ 5 ভার্সন করেছে, রিলিজ হয়েছে, যার ফলে অনেক রকমই আমরা নতুন চেঞ্জ দেখতে পাচ্ছি। যেমনটা কিছুক্ষণ আগে বললাম যে এইচ 1 2 3 4 5 6 যেরকম ছিল, ঠিক একইভাবে ডিসপ্লে 1 2 3 4 5 6 ছিল না, শুধুমাত্র 4 পর্যন্ত ছিল। তো এখানে ইমেজের মধ্যে ইমেজ ফ্লুইড, মানে যেটা রেসপন্সিভ ওয়েবসাইটের জন্য বলা হয়, সেটা ব্যবহার করছে। ঠিক আছে, আমরা এখানে রেসপন্সিভ রাউন্ডেড স্টার্ট, এটাতে আমরা ব্যবহার করতে পারি ইমেজ ফ্লুইড। সেভ করলাম। সেভ করে দেখি কি পরিবর্তনটি ঘটে, কিছুই ঘটেনি এখন পর্যন্ত। এরপরে রাউন্ডেড স্টার্ট, তাও চেঞ্জ হয়নি। তাহলে আমাদের ভুলটা কোথায় হচ্ছে আমরা দেখে আসি। আমরা এটাকে কপি করি, কপি করার পরে আমাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে একটু, আমরা এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এইখান থেকে এই ছবিটি আমরা ব্যবহার করব আমাদের এইটাতে, দেখি কি ঘটে। আমাদের তো তেমন কোনো ভুল দেখতে পাচ্ছি না চোখে। হ্যাঁ, আমাদের আসলে তেমন কোনো ভুল নেই। মূলত এই ছবিটার তুলনায় আমাদের
কন্টেন্টগুলো অনেক বেশি হতে অনেকটা নিচে চলে আসছে, যার ফলে আমাদের এটা ভালো লাগছে না। বাট নিচে দেখতে পাচ্ছি এটা কিন্তু পারফেক্টলি চলে আসছে। আমরা যখন ম্যাক্স উইড এখানে রয়েছে 540 পিক্সেল, ম্যাক্স উইডটা কেটে দিলে তখন দেখতে পারবো আমাদের সম্পূর্ণ জায়গা জুড়ে কিন্তু নিয়ে নিচ্ছে। এটাও কিন্তু দারুণ দেখাবে আমাদের জন্য, এই আর কি। এখানে আপনি আরো অনেক কিছু ব্যবহার করতে পারবেন। দ্যাটস ইট। আমরা কার্ড নিয়ে দেখলাম অনেক কিছু। এখানে কার্ডের কালারগুলো সম্পর্কে আর বিস্তারিত বলতে হবে না, জাস্ট আপনি লিখবেন বিজি সামথিং। এটা বিজি প্রাইমারি, বিজি সেকেন্ডারি, বিজি সাকসেস, এরকম ভাবে লিখতে হবে, ঠিক আছে। তো কার্ডের পরে আমরা কি দেখতে পারি? কার্ডের পরে আমরা দেখব ন্যাভ বার বা ন্যাভ। ন্যাভ বার লিখে সার্চ করি। ন্যাভ বারটা খুবই জটিল একটি বিষয়। আমরা কাস্টম ভাবে ন্যাভ বার যদি করতে যাই তাহলে বুঝবো মূলত ন্যাভ বার করতে কতটা মজা লাগে। তারপরে এখান থেকে যখন আপনি ব্যবহার করতে যাবেন, জাস্ট আপনি এখান থেকে কপি করবেন, কপি করে আপনার ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করবেন। ন্যাভ বার যেহেতু সবার উপরে থাকে, এই জন্য আমি ন্যাভ বারটাকে সবার উপরেই রাখবো, মানে বডির পরেই আমরা এটাকে পেস্ট করে দিতেছি। দেওয়ার পরে সেভ করলাম। সেভ করলে আমাদের এখানে উপরে একটি ন্যাভ বার চলে আসবে। ন্যাভ বার চলে আসার পরে এটাকে একটু অর্গানাইজ করা, একটু চেঞ্জ করা, এগুলো আমরা করব। এখানে আমাদের সেই ডিরেকশনগুলো দেওয়া রয়েছে। একটু পড়তে যদি আসেন যে ডট ন্যাভ বার ব্র্যান্ড ক্যান বি অ্যাপ্লাইড টু মোস্ট এলিমেন্ট, এর মধ্যে সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ, এটি সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। আপনি দেখে থাকবেন যে এই কি বলেন ন্যাভ বার ব্র্যান্ডের মধ্যে কি লেখা আছে, দেখে আসি। এখানে ন্যাভ বার ব্র্যান্ডের মধ্যে লেখা আছে ন্যাভ বার। এই ন্যাভ বারটা কিন্তু আপনার প্রতিষ্ঠানের নাম। এই যে ন্যাভ বার এখানে লেখা রয়েছে, এটা কিন্তু আপনার প্রতিষ্ঠানের নাম। অবশ্যই বুঝতে পারতেছেন এটা। এখানে আপনার লোগো থাকতে পারে, আপনার প্রতিষ্ঠানের নাম থাকতে পারে, এরকম টাইপের বিষয়গুলো এখানে থাকতে পারে, ঠিক আছে। এরপর আরো কি রয়েছে, আপনি এখানে যদি টেক্সট দেখেন যে ন্যাভ বার লাইট কালার রয়েছে। আমরা ন্যাভ বার লাইট কিন্তু সবার প্রথমে ছিল ন্যাভ বার লাইট। ন্যাভ বার লাইট বলতে কি, এই লেখাগুলো কি হবে, আর ব্যাকগ্রাউন্ড কালার বিজে লাইট, এর ব্যাকগ্রাউন্ডটা কি হবে। আপনি যদি ন্যাভ বার ডার্ক করে দেন তাহলে লেখাগুলো সাদা হয়ে যাবে। দেখেন দেখাচ্ছি, ন্যাভ বার ডার্ক, মানে যখন আপনার ন্যাভ বারটি যদি ডার্ক হতো তার উপর লেখাকে ফুটে তোলার জন্য অবশ্যই লেখাগুলো সাদা হওয়া দরকার ছিল। এই লেখাগুলো ঠিক সাদাই এখন হয়েছে, বাট আমাদের ন্যাভ বারের ব্যাকগ্রাউন্ড কালারটি এখনো কালো হয়নি, যার ফলে এটা দেখা যাচ্ছে না। এখন বিজি লাইটের কাছে আপনি এখানে সাকসেস ব্যবহার করেন, সাকসেস কালার চলে আসলো কিন্তু এখানে খুব সহজেই। এই কালার সম্পর্কে আশা করি বোঝা গেল, ঠিক আছে। এরপরে আমাদের এখানে যে এটাকে বলা যায় হচ্ছে ফরম বা সার্চ বাটন, এটা ব্যবহার করার জন্য কি ব্যবহার করেছে, সিম্পল, শুধু ফরম এবং সার্চ বাটন ব্যবহার করেছে। এটা আপনি ব্যবহার করে ফেলতে পারেন। এখন এর মধ্যে যখন আপনি কোনো কালার চেঞ্জ করতে চাচ্ছেন, একদমই কাস্টম চাচ্ছেন, তাহলে আপনি বিজি সাকসেস না দিয়ে এখানে একটি স্টাইল করে কাস্টম একটি কালার আপনি ব্যবহার করে ফেলতে পারেন। এটা হলো বিষয়। এখন আমাদের যে ন্যাভ বারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যখন বড় থাকবে তখন এরকম, যখন ছোট হবে তখন দেখবেন এরকম একটা অপশন চলে আসলো, এবং এটা আমাদের রেসপন্সিভ ভাবে নিচেও আসবে এবং সবগুলো ঠিকঠাক কাজও করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি আমাদের করতে গেলে অনেক তেল নুন খরচ করতে হয়, বাট বুটস্ট্র্যাপ ব্যবহার করার কারণে জাস্ট কপি পেস্ট করলে আমাদের সামনে হয়ে গেল। এখন এগুলোতে কি কি ব্যবহার করা হলো, কোনটা দিয়ে কি হয়, এটা আমাদের ঘাটাঘাটি করে দেখতে হবে, নিজেদের মধ্যে থেকে শিখতে হবে। আমরা অবশ্যই প্ল্যানিং রয়েছে আপনাদেরকে কাস্টম সিএসএস দিয়ে একটি ভিডিও করে দেখানো, যে কিভাবে আমরা একটি ড্রপ ডাউন মেনু বার তৈরি করা যায় কাস্টম সিএসএস দিয়ে উইদাউট বুটস্ট্র্যাপ। এটা আপনাদেরকে দেখাবো, যার ফলে আপনাদের নলেজটা আরো বেশি স্ট্রং হবে আশা করা যায়। তো গতকালকে আড্ডা ক্লাসের মধ্যে ন্যাভ বার নিয়ে আরো বেশ কিছু কাজ করেছিলাম। এরপরে আমরা দেখতে পারি হচ্ছে বুটস্ট্র্যাপ অ্যাকর্ডিং। বুটস্ট্র্যাপ অ্যাকর্ডিং মজার একটি বিষয়। আমরা অনেক ওয়েবসাইটে ফ্যাক বা ফ্রিকোয়েন্স কোশ্চেন অ্যান্সার নামে একটি অপশন দেখতে পাই, যেটা কি হয়, একটাতে ক্লিক করলে অন্যটা বন্ধ হয়, এরকম একটি অবস্থান। আমরা এখানে সার্চ করব অ্যাকর্ডিং লিখে সার্চ করে দেখেন এখানে সেম কাজটি হবে। যখন নিচেটাতে ক্লিক করবো উপরটা ক্লোজ হয়ে নিচেটা ওপেন হবে, তারপরটাতে ক্লিক করলে উপরটা ক্লোজ হয়ে নিচেটা ওপেন হবে। এটা মূলত বুটস্ট্র্যাপ অ্যাকর্ডিং। বুটস্ট্র্যাপ সম্পর্কে যদি আপনাদেরকে আরো ভেঙে বোঝানো যায় তাহলে হয়তো বা আরো সহজ হতো ব্যাপারটি, কিন্তু অতটি সময় আমরা এখানে নষ্ট করতে চাচ্ছি না। বুটস্ট্র্যাপ যে মানে একমাত্র জিনিস তা কিন্তু না। বুটস্ট্র্যাপ যে অনন্য একটি সিএসএস ফ্রেমওয়ার্ক সেটা কিন্তু না, আরো অনেক রয়েছে। বুটস্ট্র্যাপ জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি, আমরা আরো বেশ কিছু সিএসএস ফ্রেমওয়ার্ক সম্পর্কে ধারণা নিব, যার মাধ্যমে কি হবে, বর্তমান মডার্ন টেকনোলজি কোনগুলো ব্যবহার করে, সবচেয়ে বেশি ব্যবহার করে কোনগুলো, সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। আমরা বুটস্ট্র্যাপের প্রতি খুব বেশি আকৃষ্ট হব না, কিন্তু বুটস্ট্র্যাপ কিছুটা ইউজেস জানা থাকলে আমাদের কাজের গতিটা অনেক গুণ এগিয়ে যায় বা অনেক গুণ বেড়ে যায় কাজের গতিটা, এই আর কি। তো এটার জন্য কি ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছি এখানে। একটু আমরা কোডে অ্যানালাইসিস করি। সবার প্রথমে অ্যাকর্ডিং নামে একটি ক্লাস দেখতে পাচ্ছি, যার মধ্যে আমাদের সমস্ত বিষয়গুলো র্যাপিং করা রয়েছে। এরপরে অ্যাকর্ডিং আইটেম, আর আইটেমের মধ্যে যা যা লেখা থাকে সেগুলো রয়েছে।
এই যে অ্যাকর্ডিং আইটেম 03 মানে #3 থেকে শুরু করে এই পর্যন্ত যা যা রয়েছে সম্পূর্ণ অংশ মিলে মূলত একটি আইটেম। এখন এটাতে ক্লিক করলে কোনটা ওপেন হবে এটাও কিন্তু এখানে বলা রয়েছে আইডি মাধ্যম দিয়ে। হেডিং 1 এখানে দেখেন কোথায় যেন আইডি আছে, হেডিং 1 অথবা যাই আছে, দেখেন কই আছে, কলাপস 1 হেডিং 1। এই হেডিং 1 বলতো এটার সাথে সংযুক্ত করা আছে। যখন এটাতে ক্লিক করব তখন যেটার আইডি হবে কলাপস 1 সেটা ওপেন হবে। ঠিক আছে, আমরা এগুলো নিয়ে একটু খেলা করব অবশ্যই। আমরা টোটালি কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে এসে আমাদের ওয়েবসাইটে বসিয়ে দিচ্ছি, তারপরে আমরা এটাকে চেঞ্জ করে করে দেখতেছি। আমরা এখানে আমরা বসিয়ে দেব, বসিয়ে দিলাম সম্পূর্ণ অংশ। আমরা এটার উপরে একটু লাইন ব্রেক দিতে পারি, SR। ঠিক আছে, এ হচ্ছে আমাদের আউটপুট। কই গেল, এই যে আউটপুট আমাদের এখানে আমাদের সঠিকভাবে কাজ করতেছে, ফাইন। এখন আমরা চাইবো যে 1 নাম্বারটা যখন ক্লিক করব 3 নাম্বারটা ওপেন হবে। দেখেন কি ঘটতে পারে। আমরা জাস্ট এই যে হেডিং 1 বললাম আর কলাপস 1 বললাম, এখানে লেখা আছে হেডিং 1। তা আমরা কি করব, হেডিং 1 এখানে হেডিং 1 ছিল, এটাতে আমি একটা অন্যটি ভুল ইনফরমেশন দেব, 1 দিয়ে দিলাম এরকম। আর এটাকে কপি করে আমরা নিচে চলে আসবো একদম শেষেরটা, হেডিং 3 কলাপস, কলাপস না, কলাপস 1 সেভ করলাম, অ্যাকর্ডিং এক্সাম্পল। ঠিক আছে, এখন দেখেন আমি 1 নাম্বার ক্লিক করতেছি, ওপেন হইল। আবার ক্লিক করতেছি 3 নাম্বারটা ওপেন হচ্ছে, আবার ক্লিক করি 1 নাম্বারটা ওপেন হচ্ছে, আবার ক্লিক করলে 3 নাম্বারটা ওপেন হচ্ছে। কিন্তু মানে একটা গাঁজাখড়ি কারবার কিন্তু শুরু হয়ে গেছে এর মধ্যে। তো এটার মধ্যে রিলেশনটা কীরকম আমি বললাম এখানে, যে মূলত টোটাল জিনিসটা অ্যাকর্ডিংয়ের মধ্যে থাকবে আর সবগুলো অ্যাকর্ডিং এক্সাম্পলের মধ্যে থাকতে হবে। দেখেন প্রত্যেকটার মধ্যে কিন্তু অ্যাকর্ডিং এক্সাম্পল লেখা আছে। ডাটা আমরা আপনাদেরকে বলেছিলাম যেগুলোর আগে ডাটা লেখা থাকে সেগুলো হচ্ছে কাস্টম প্রপার্টি, এ হচ্ছে ব্যাপার। তো এইখানে এই প্যারেন্টটাকে ডাটা BS ফর বুটস্ট্র্যাপ, তারপর প্যারেন্ট, এরা এইভাবে বানায় রাখছে, সমস্যা নেই, এটা সম্পর্কে মুখস্থ করতে হবে না, কপি পাস থেকে চলে আসবে। এই অ্যাকর্ডিং এক্সাম্পল এটাতে যদি চেঞ্জ করে ফেলি তাহলে অবশ্যই এগুলোকেও চেঞ্জ করে ফেলতে হবে। প্রত্যেকটার মধ্যে দেখেন অ্যাকর্ডিং এক্সাম্পল আছে, এটা আমরা চেঞ্জ করে দিব। আর এটাগুলো আমাদের মূলত অ্যাকর্ডিংয়ের মধ্যে জমা থাকবে। আর একটা আইটেম কিনে যখন আমরা বিবেচনা করব, এই একটা আইটেম আমরা যদি বিবেচনা করি, এখানে রয়েছে একটি হেডিং যেটা হচ্ছে এই যে উপরে দেখা যাচ্ছে, আর হেডিংয়ের মধ্যে মূলত আমাদের রয়েছে কন্টেন্ট। হেডিংটা হচ্ছে এই পর্যন্ত, H2 থেকে H2 পর্যন্ত হেডিং, আর এটা হচ্ছে আমাদের বডি। এর মধ্যে একটি ইয়া থাকবে হেডিং 1, এই যে BS ডাটা টার্গেট হচ্ছে কলাপস 1 রয়েছে, এখান থেকে কলাপস 1, এটার সাথে এটার একটি সম্পর্ক রয়েছে। তাহলে হেডিং 1 যখন ক্লিক করবো তখন এই যে এর মধ্যে কিন্তু কলাপস 1 বলা আছে, কই গেল, এই যে কলাপস 1 বলা আছে। কলাপস 1 একটি আইডি, এখানে আমরা বলে দিচ্ছি আইডি বলতে কিভাবে বুঝলাম, আগে একটি হ্যাশ রয়েছে তার ফলে বুঝতে পারতেছি এটা একটা আইডি। এই কলাপস 1টা আইডি খুঁজবে, খুঁজে দেখবে যার আইডি হচ্ছে কলাপস 1 হবে সেটা ওপেন করবে। এখানে দেখতে পাচ্ছি এই ডিভের আইডি হচ্ছে কলাপস 1, যার ফলে এখানে এটাই ওপেন হচ্ছে। আমরা যখন প্রথম প্রপার্টি সম্পর্কে জানতাম বা জানা শিখলাম তখন একটা বিষয় জেনেছিলাম যে আমাদের এখানে ব্যবহার করতে গেলে আইডি সবসময় ইউনিক হইতে হবে, একই আইডি আপনি একাধিক জায়গায় ব্যবহার করতে পারবেন না। এই জন্য এই সকল জায়গায় আইডি ব্যবহার করা হয়। চাইলে এগুলো আমরা ক্লাস দিয়েও কাজ করতে পারতাম, বাট আইডি ব্যবহার করা হয় যাতে করে এখানে কোনো রকমের কনফ্লিক্ট না হয়। তো আপনারা যখন আপনাদের ওয়েবসাইটের কাজ করবেন তখন অবশ্যই শুধুমাত্র ডেটাগুলোকে চেঞ্জ করবেন। তারপরে আপনার যদি মনে হয় এগুলা কালার চেঞ্জ করা দরকার তখন আপনি কি করতে পারেন, এই যে অ্যাকর্ডিং আইটেমের মধ্যে এখানে BG সাকসেস বলে দিতে পারেন, তাহলে আপনি এটা ব্যাকগ্রাউন্ড কালার সাকসেস হয়ে যাচ্ছে। আপনি যদি H1 এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান তাহলে এখানে আপনি সেম থিংটা বলে দিতে পারেন, BG সাকসেস। ওকে, তো এভাবে আমরা অ্যাকর্ডিং নিয়ে কাজ করবো। অ্যাকর্ডিং নিয়ে আপনাদের মজার কাজ করতে পারবেন ওয়েবসাইটের মধ্যে। খুব বেশি প্রয়োজন না হলে প্রত্যেকটি ওয়েবসাইটে কমপক্ষে একটি বা দুটি আমাদের অ্যাকর্ডিং প্রয়োজন হয়, কিছু ফ্রিকোয়েন্স কোশ্চেন অ্যান্সার প্রয়োজন হয়। মূলত হেডিংয়ের মধ্যে থাকে প্রশ্ন, এখানে কোশ্চেন থাকে, আর হচ্ছে নিচে থাকে আমাদের অ্যান্সার থাকে, এটুকুর মধ্যে অ্যান্সার থাকে। সে হোয়াটস ইউর নেম, এখানে প্রশ্ন থাকলো হোয়াটস ইউর নেম, আর এখানে আমার অ্যান্সার থাকলো।
এই হচ্ছে ওয়েবসাইট, এই যে হোয়াটসঅ্যাপ নেম, এখানে আমাদের ক্লিক করলে এখানে আমার নেম থাকলো অথবা আমার সম্পর্কে অ্যাবাউট লেখা থাকলে, এইভাবে অনেক সময় কাজ করা হয়ে থাকে। আমরা যদি অনেকে ওয়ার্ডপেজ ব্যবহার করি, ওয়ার্ডপেজে এটা তো খুব সহজে ব্যবহার করে ফেলেছি এলিমেন্টারের মাধ্যম দিয়ে, বাট এটা ব্যবহার করার জন্য এরকমভাবে কাজ করা হয়। আর আমরা যখন জাভাস্ক্রিপ্ট শিখবো কাস্টমভাবে, একদম রুট লেভেল থেকে জাভাস্ক্রিপ্ট শিখবো, তখন এরকম বিষয়গুলো আমরা অহরহ বানাইতে পারবো আমরা, তখন আমাদের বুটস্ট্র্যাপের কাছে হাতও দিতে হবে না। তারপর বুটস্ট্র্যাপের কাজ করা সহজ, এই জন্য অবশ্যই আমরা ব্যবহার করতে পারি। এই অ্যাকর্ডিং সম্পর্কে আরও বেশ কিছু থাকতে পারে, দেখেন এখানে বেশ কিছু ফিচার থাকতে পারে। এই যে এখানে জাভাস্ক্রিপ্টে ব্যবহার পারলে এখান থেকে আমরা এগুলোকে অর্গানাইজ করতে পারবো, চেঞ্জ করতে পারবো। ওকে, অ্যাকর্ডিং এর পরে আর কি আছে, স্লাইডার ফরম ব্লক কুইটস। সবার আগে আমরা ব্লক কুইটসটা দেখি। ব্লক কুইটসটা কি? আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে বা যে কোনো সময় অনেক সময় প্রয়োজন হয় বিশিষ্ট কিছু ব্যক্তিগণের উক্তি দেওয়া, তখন আপনি ব্লক কুইটস ব্যবহার করতে পারেন। ব্লক কুইটস এর মধ্যে রাখা খুব বেশি কঠিন কিছুই না, সিম্পল বিষয়। আমরা H1-এর মধ্যে যদিও কিছুটা দেখেছিলাম যখন আমরা হেডিং সম্পর্কে জানি। এই যে এইটা, এখানে লেখা থাকলো উক্তি, কে বলেছে, দাদু নাকি দাদু বলেছে, তাই না? সামওয়ান ফেমাস ইন সোর্স টাইটেল, এটাকে কপি করবেন, জাস্ট কপি পেস্ট, কিচ্ছু না। এখানে সার্চ করবেন, কি লিখতে চাচ্ছেন এখানে সার্চ করবেন, ওইটা পেয়ে যাবেন, নিচে আসবেন, দেখবেন, দেখার পর যেটা পছন্দ হবে কপি করবেন, কপি করে এখানে একটু চেক করে দেখবেন মূলত এখানে কি কি ব্যবহার করা হয়েছে। এই তো হয়ে গেল, আমরা এটাই ব্যবহার করলাম। কোনো রকম টাইপিং না করে একটি ওয়েবসাইট বানিয়ে ফেলা সম্ভব। যদি আপনি কখনো দেখেন যে ইউটিউবের মধ্যে এরকম আপনার ভিডিও রয়েছে এরকম টাইটেলে, যে কোনো রকম কোডিং ছাড়া ওয়েবসাইট নিমিশে 5 মিনিটে ইত্যাদি 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 এরকম দেখেন, তাহলে বুঝে নেবেন এই টাইপের জিনিসগুলো দিয়ে এগুলো বানানো হয়েছে। হয়ে গেল। এখন মাঝখানে দেখার প্রয়োজন হলে টেক্সট সেন্টার সেভ করলাম, লেখাগুলো মাঝখানে চলে আসলো। এই লেখাগুলোকে আপনি আরো বড় করতে পারেন, এখানে আপনি ক্লাস ব্যবহার করেন, ক্লাস ডিসপ্লে 6, অনেক বড় হয়ে গেল। এটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেন, সমস্যা নেই, এভরিথিং পারবেন। এরপরে চলে আসবো আমরা ফরম। বুটস্ট্র্যাপের ফরমে অনেক কোড রয়েছে, আপনি জাস্ট ফরম রেখে সার্চ করেন, সবচেয়ে বেশি কয়েকটি জিনিস ব্যবহার হয়। ফরম সার্চ করলাম, ফরম চলে আসলো, একটি বেসিক ফর্ম। এখানে কি কি লেখা আছে এখান থেকে পড়ে যাই। প্রথমে একটি ফরমের মধ্যে লেখা আছে, এর মধ্যে ডিভ, অনেকগুলো ডিভ থাকতে পারে। আমরা জানি ফরম একটি ব্লক ট্যাগ, এর মধ্যে আরো অনেক অনেক বিষয় থাকে। এখানে রো, কলাম, এভরিথিং, একটি টোটালি ওয়েবসাইট এর মধ্যে থাকতে পারে। আচ্ছা, তো ফরম যখন বানাইতে যাবো, ফরমের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমি একটি ফরম এখানে বানাই, আপনাদেরকে দেখাই দিই। ফরমের মধ্যে একটি অ্যাকশন থাকে। অ্যাকশন কোথায় কাজ করে, আমরা যে পয়েন্টে নিয়ে যেতে চাচ্ছি, আমাদের ফর্মটা কোথায় সাবমিট হবে, এটা কি কলেজে, স্কুলে, নাকি কোনো ওয়েবসাইটে সাবমিট হবে। যখন আমি চাচ্ছি গুগলে সাবমিট হবে, তখন এটাতে গুগল লিখতে হবে। আপনি চাইতে পারেন এমন কিছু যে হচ্ছে আমি একটা ফর্ম বানাবো যেখান থেকে ক্লিক করে কিছু একটা লিখলে গুগলে সরাসরি সার্চ হবে, এটা আমরা বানিয়ে ফেলতে পারি খুব সহজে। আমরা জাস্ট এখানে গুগল লিখব, google.com, লেখার পরে এখানে ABC লিখে সার্চ করব, দেখতে পাবো এখানে একটি লিঙ্ক চলে আসছে। এই লিঙ্কটাকে এখন কপি করে নিলাম, কপি করার পরে অ্যাকশনের মধ্যে আমি লিঙ্কটিকে দিয়ে দিলাম, অনেক কোড চলে আসছে, সবগুলোকে বাদ দিয়ে আমি এই সার্চ পর্যন্ত রাখবো। ঠিক আছে, আমাদের অ্যাকশনটা হবে ফর্ম। এখানে আমি যেটা বললাম যে কোনো ফর্ম বানালে ফর্মটা কোথায় সাবমিট হবে, তো আমি এখানে অ্যাকশন দিয়েছি, এখানে মেথড দিতে হবে, ফর্ম মেথড। এটা মেথড হচ্ছে গেট। মেথড মূলত দুটি রয়েছে, গেট এবং পোস্ট। দুটির মধ্যে পার্থক্য হচ্ছে একটি দ্বারা যখন আমরা সাবমিট করবো তখন এখানে ডেটাগুলো দেখা যায়, যেমন এখানে ABC লিখে সার্চ করছি, এখানে ABC লেখা দেখা যাচ্ছে। আর পোস্ট মেথডে যখন কোনো ডেটা পাঠানো হয় তখন এই ABC গুলো এখানে দেখা যায় না, এই আর কি পার্থক্য। তো এখন আমরা এটা করলাম, একটি অ্যাকশন দিলাম, অ্যাকশন দেওয়ার পরে এইখানে আমরা একটি ইনপুট দিব। আমরা জাস্ট একটি ইনপুট দিলাম, ইনপুট টাইপ টেক্সট, আমরা নেম দিচ্ছি হচ্ছে কিউ। কেন কিউ দিলাম, এই যে এখানে দেখেন নেমটা ছিল কোয়েরি, কিউ দিলাম। আর এখানে একটি সাবমিট বাটন দেব, ইনপুট সাবমিট নাকি সার্চ। সেভ করলাম, সেভ করার পরে আমাদের এটা কোথায়, এখানে আছে। এখানে আমি 1 hour স্টাডি লিখে সার্চ করলাম, কি হলো,
ওখান থেকে যাই লিখতে আমি গুগলে এসে সরাসরি সার্চ হয়ে গেল। এভাবে কিন্তু আপনি চাইলে গুগল সাইটকে ক্লোন করে নিজে অনেকটা মজা দেখিয়ে দিতে পারেন যে সুন্দর করে আমি সাইট করলাম। অনেকেই গতদিনে আমাদেরকে কাজ দেখাইছেন যে এই কাজটা করছেন, অনেকেই করেছেন, এই সাইটটা করে দেখাইছেন। তো এইখানে যখন আমরা এইটা অ্যাপ্লাই করতাম, এটা যদি এরকমভাবে একটি ফর্ম বানায় রাখতাম, তাহলে কিন্তু এটাকে কেউ বলতে পারতো না এটা গুগলের ওয়েবসাইট না, আমি বানাইছি, গুগলের ওয়েবসাইটে বানাইছি। এখান থেকে সার্চ করে যেরকম গুগলের সার্চ রেজাল্ট দেখাচ্ছে, ঠিক একইভাবে আমার বানানো পেজ থেকে সার্চ করলে গুগলের রেজাল্টই আসতেছে। সো বলতেই পারি এটা আমার রেসিপ্ট। ঠিক আছে, তো আশা করা যায় সবাই এই অ্যাকশন সম্পর্কে আর মেথড সম্পর্কে বেসিক একটা ধারণা পাইলেন কি করতে হয়। এটা সম্পর্কে আরো বিস্তারিত জানবো যখন আমরা ব্যাকএন্ডের সাথে অ্যাপ্লাই করব বা ব্যাকএন্ড সম্পর্কে জানবো, তখন আমরা আরো বিস্তারিত শিখবো, জানবো। তো এইখানে আমাদের সিএসএস তো অ্যাপ্লাই করিনি, কোনো স্টাইলও দেইনি, আমাদের ব্যবহার করার দরকার ছিল হচ্ছে বুটস্ট্র্যাপে কোনো ক্লাস। ঠিক আছে, আমরা এটি বুটস্ট্র্যাপে ক্লাস ব্যবহার করতে পারি। আমরা এখন এগুলা কেটে দিচ্ছি। দেওয়ার পরে আমরা ফর্ম বানালাম। ফর্মের মধ্যে আমরা যখন চিন্তা করব যে একটি লেবেল থাকবে উপরে, যেমন লেখা থাকে, আমি দেখাই এখানে বুটস্ট্র্যাপ দেখাই, এই যে এখানে লেখা রয়েছে ইমেল অ্যাড্রেস, তার মানে কি এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস লিখতে হবে, এটাকে বলা হয় লেবেল। হ্যাঁ, তো আমাদের এখানে একটি লেবেল দরকার, লেবেল 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 ফর, এখানে একটি আইডি লিখতে হয়। কি আইডি ব্যবহার করবো সে এখানে হচ্ছে আমরা কোয়েরি সার্চ করতেছিলাম, কোয়েরি তাহলে কোয়েরি সার্চ করলাম, এখানে বলে দিলাম টাইপে কোয়েরি। আচ্ছা আচ্ছা, কিওয়ার্ড, সরি, টাইপে কিওয়ার্ড দিলাম। এখন এর মধ্যে একটি ইনপুট দিতে হবে। ইনপুট টাইপ আপনি যাই দেন না, কারণ আপনি এখানে সার্চ দিতে পারি, ইনপুট টাইপ সার্চ রয়েছে, আমরা জানি। সার্চ দিলাম, এখানে প্লেস হোল্ডার ব্যবহার করতে পারি। প্লেস হোল্ডার দিলে আপসা একটি লেখা দেখা যায়, সেটাও আমরা জানি, যে আমরা এখানে SEARCH সার্চ সামথিং লিখে দিলাম। এখানে নেমটা দিতে হচ্ছে কেন, এই যেখানে নেম দেবো সেটাই মূলত ওই নাম আকারে ডেটাগুলো যাচ্ছে। যে আমি যখন আপনাকে পাঠালাম, আপনার নাম যদি না বলে দিই, তাহলে আমার যে রিসিভ করবে সে তাহলে আপনাকে রিসিভ না করে অন্য কাউকে রিসিভ করে ফেলতে পারে, যার ফলে একটি কনফ্লিক্ট তৈরি হতে পারে। এই জন্য আমরা এখানে নেম ব্যবহার করব। নেম হচ্ছে গুগলের জন্য কোয়েরি কিউ ব্যবহার করতে হয়। আর এখানে যেহেতু লেবেল ব্যবহার করেছি কোয়েরি, আমাদেরকে অবশ্যই একটি আইডি ব্যবহার করতে হবে এবং যার ভ্যালু দিতে হবে কোয়েরি আইডি, কোয়েরি। সেভ করলাম। সেভ করলে আমরা সেম জিনিসটা দেখতে পাবো। আমরা যেহেতু কোনো পরিবর্তন কিছুই করিনি, জাস্ট এখানে আমাদের আউটপুট, মানে এখানে একটু লেভেল দেখা যাচ্ছে, দ্যাটস ইট। বাট আমাদের কোনো স্টাইল হচ্ছে না। বুটস্ট্র্যাপ কাজ শিখতেছি, বুটস্ট্র্যাপে কাজ করবো যাতে করে একটি স্টাইল আসে, তাই না? তো স্টাইল আনার জন্য আমরা একটু কাজ করব, এখানে ক্লাস ব্যবহার করব। ক্লাসের নাম দিতে পারি ফর্ম কন্ট্রোল, TROL কন্ট্রোল। সেভ করলাম। দেখেন আমাদের সুন্দর একটি স্টাইল কিন্তু এখানে হয়েই গেল। ফর্ম কন্ট্রোলটা মূলত আমরা 100% উইড করে দেয়। আমরা এটা থেকে যদি আমরা ইন্সপেক্ট করি, আমি নিজে থেকে কিছুই করি না, ফর্ম কন্ট্রোলের মধ্যে কি আছে দেখেন, উইড 100%, প্যাডিং সামথিং, ফন্ট সাইজ সামথিং, ফন্ট ওয়েট সামথিং, লাইন হাইট সামথিং, সব কিছু এখানে বলে দেওয়া আছে। এখান থেকে আসছে, আমি নিজে থেকে কিছুই বলিনি, নিজে থেকে কিছু করিও নেই। ঠিক আছে, আমাদের এটা হয়ে গেল। এখন এরপরে আরও লাগতে পারে, যেমন এই জিনিসটা আমি ডুপ্লিকেট করে ফেলি, সেভ করলাম। তাহলে কি হলো, এইটা সবগুলো গায়ে গায়ে লেগে গেল। এটা কিন্তু দারুণ একটি খারাপ ব্যাপার। তো এটাকে আলাদা করার জন্য আমরা ফর্ম গ্রুপ নামে একটি ট্যাগ রয়েছে, ক্লাস রয়েছে, ফর্ম গ্রুপ, এর মধ্যে মূলত আমরা এটাকে বসিয়ে দেব। তাহলে কি হবে, প্রত্যেকগুলো গ্রুপ ওয়াইজ আলাদা আলাদা ভাগ হয়ে যাবে। এখানেও সেম কাজ হবে। আমরা এই জিনিসটাকে ফর্ম গ্রুপের মধ্যে বসিয়ে দেব। এটাকে যখন এখানে বসিয়ে দেব, তারপরে সেভ করব, দেখতে পাবো এর মধ্যে একটি আলাদা ভাব আসার কথা, বাট হচ্ছে না কেন, আমাদের কোনো ভুল হয়েছে কিনা। আচ্ছা, ইনপুট গ্রুপ, এ হচ্ছে গ্রুপ, এখানে একটি আলাদা থাকার কথা, দেখি দাঁড়ান। ও, ফর্ম গ্রুপ দিয়ে এমনি আলাদা করে ফেলতেছে, এখানে প্রত্যেকগুলো যে আলাদা দেখতে পাচ্ছি, এখানে একটু মার্জিন ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা এখানে কোনো মার্জিন ব্যবহার করিনি, এই কারণে আলাদা দেখা যাচ্ছে না। সমস্যা নেই, আমরা একটি গ্রুপ তৈরি করে ফেললাম। এখানে আরও যে সকল ক্লাস রয়েছে, যেমন ইনলাইনে একটি ফর্ম তৈরি করতে চাইলে, অর্থাৎ এখানে আমাদের একটি মাত্র কি বলে, দুইটি আমাদের রয়েছে এখন পর্যন্ত, তাই না? কই গেল, এখানে দুইটি আমাদের বক্স রয়েছে। আমরা যদি দুইটাকে পাশাপাশি রাখতে চাই, তাহলে আমাদের ইনলাইনে যেতে হবে। ইনলাইন ফর্ম আপনি নিচেই পাবেন।
এখান থেকে আপনি ব্যবহার করতে পারেন। তো এখানে আর কয়েকটি বেসিক বিষয় আপনাদেরকে দেখাই দিই। আমি চাচ্ছি যে এখানে কেউ লিখতে পারবে না, সেটাকে বলা হয় ডিজেবল। হ্যাঁ, তো আমরা যদি এখানে যে কোনো সময় লিখে দিই ডিজেবল ক্লাস ডিজেবলড, সেভ করলাম। দ্বিতীয়টাতে সেভ করেছি না প্রথমটাতে, তাও লেখা যাচ্ছে সেড ডিজেবল একটা কোয়েরি, সেভ করলাম। এখন দেখেন এটা আর কিছু লেখা যাবে না। হ্যাঁ, ডিজেবল এটা যে পাশে লিখলাম এটা মূলত নিজেই একটা প্রপার্টি। এই প্রপার্টির ভ্যালু ডিফল্ট ভ্যালু থাকে ট্রু, আপনি চাইলে ফলস করে দিতে পারেন, বাট ডিফল্ট ভ্যালু ট্রু আছে, এই জন্য এখানে কাজ করতেছে না। আর কিছু লিখতে পারবেন না, আপনি শত চেষ্টা করলে লিখতে পারবেন না। এখানে আপনি সমান সমান দিয়ে আপনি ফলস লিখে দিতে পারেন। সেভ করলাম, ওয়াও, তাও তো কাজ করছে না। তার মানে ডিজেবল ফলস এখন আর কাজ করতেছে না। যাই হোক, সমস্যা নেই, এভাবে কাজ করা যায়। অনেক সময় দেখা যাবে আপনি এখান থেকে কিছু করার পরে সাবমিট বাটনে ক্লিক করতে যাচ্ছেন, এটা সাবমিট বাটন আমরা এখানে বসাইনি এখন পর্যন্ত। ইনপুট টাইপ সাবমিট, ইনপুট বাটন, বাটন হবে না, সাবমিট হবে, ভ্যালু হবে সাবমিট, সার্চ, এই সার্চ বাটন চলে আসলো। বাটন স্টাইল লেখা চেঞ্জ করতে যাচ্ছেন, এটাকে যদি ডানে সরিয়ে দিতে চান ক্লাস দিতে পারি, ক্লাস। এটা ক্লাস কয়েকভাবে দেওয়া যায়, একটা হলো কি আমরা ফ্লোট, ফ্লোট ইন দিলে শেষে চলে আসবে, দেখতে পাচ্ছি শেষে চলে আসছে অলরেডি। এটাই আমরা স্টাইল করতে পারি, মার্জিন কলাম দিতে পারি এগুলা। তো এখানে যখন সাবমিট করব তখন কিন্তু একটা ওয়েবসাইটে চলে যাবে, কোথায় যাবে, গুগলের ওয়েবসাইটে যাবে। প্রত্যেকবার যদি গুগলের ওয়েবসাইটে যায় সেটা আমাদের জন্য ভালো হবে না, আমরা আমাদের নিজস্ব পেজে রাখতেছি, এই জন্য হ্যাশ দিয়ে রাখলাম। ওকে, চলে আসছে আমাদের হ্যাশ। এখন যদি সার্চ করি আমাদের পেজে চলে আসলো, বাট আপনি চাচ্ছেন এখানে কোনো ডেটা না লেখা পর্যন্ত ক্লিক করতে দেবো না, সেটাকে বলা হয় রিকোয়ার্ড। রিকোয়ার্ড আমরা এর আগে শিখেছি যে এখানে যদি রিকোয়ার্ড লিখে রাখি, রিকোয়ার্ড, তাহলে দেখা যাবে এইটা না লেখা পর্যন্ত আমি এখানে ইন্টার করতে পারবো না। দেখতে পাচ্ছেন আমি ইন্টার করলেও কিন্তু ইন্টার নিচ্ছে না, প্লিজ ফিল আউট দিস ফিল্ড এটা বলতেছে। তারপরে আপনি এমন কিছু করতে পারেন, এখানে ভ্যালু সেট করে দিলেন, আমরা এটাকে ডিসেবল করেছি, আমরা এটাকে ডুপ্লিকেট করে ফেলি। ডুপ্লিকেট করার পরে এখানে আমি কিছু ভ্যালু দিয়েছি, ভ্যালু 1 আওয়ার স্টাডি, সেভ করলাম। ভ্যালুটা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আমি মুছতে পারতেছি, লিখতে পারতেছি, সব মুছে ফেলতে পারলাম, এগুলো পারতেছি। বাট এটাকে মুছতে হলে বা এটা এই যে লেখালেখি করা আপনার রাইট অপশন, এটা যখন দিতে চাইবে না তখন আপনি কি বলবেন, রিড অনলি। রিড অনলি বলে দেবেন, তখন ইচ্ছা করলে সে লিখতে পারবে না, শুধু কপি করতে পারবে। আর যেটা ডিজেবল সেটা আপনি কপি করতে পারবেন না। ডিজেবলের মধ্যে যদি আমি এখানে ভ্যালু দিই তাহলে অবশ্যই কপি করতে পারবো, যেখানে যেমনটা এখানে ভ্যালু দিয়েছি, এখানে যখন আমি ভ্যালু দিব, সেভ করলাম, তখন এটাও আমি কপি করতে পারবো। ওকে, ফর্ম সম্পর্কে আরও অনেক বিষয় রয়েছে এখানে দেখবেন। আর লেয়ারগুলো সাজানোর জন্য এখানেও কলাম রো ব্যবহার করে করে কাজ করা যায়। আর এখানে যে ড্রপডাউন মেনু আছে এখানেও আপনার কি ব্যবহার করা হয়েছে, ফর্ম কন্ট্রোল ব্যবহার করা হচ্ছে কি টোটাল উইডটা সেট হয়ে যাচ্ছে একসাথে, এটা হচ্ছে সুবিধা। তো ফর্ম টর্ম নিয়ে এখানে যা যা আছে সবগুলো বিস্তারিত দেখতে থাকবেন আশা করা যায়। এখানে স্পেসিং নোটেশন, স্লাইডের সম্পর্কে এখন দেখবো না, বাট স্পেসিং নোটেশন আমাদের জন্য খুবই জরুরি। কোন দিকে কতটুকু স্পেসিং নেয়, অবশ্য বুটস্ট্র্যাপ 4 এর সময় আমাদের স্পেস নোটেশন নিয়ে সব কিছু আয়ত্ত করা ছিল। বুটস্ট্র্যাপ 5 আসার পর অনেক কিছু চেঞ্জ হয়েছে, তারপরও আমার বিশ্বাস আমার সেরকম চেঞ্জ হয়নি, এখন আমরা বুঝতে পারবো আই হোপ। তো স্পেস নোটেশন সম্পর্কে যদি আমরা এখানে সার্চ করি, স্পেস আমরা না লিখেও এখান থেকে বলতে পারি স্পেসিং। স্পেসিং মূলত আপনার ডানে বামে মার্জিন প্যাডিং কিভাবে দিচ্ছেন না দিচ্ছেন, বর্ডার কিভাবে দিচ্ছেন, এই বিষয়গুলো কাজ করে। তো সবার আগে যখন আমরা মার্জিন দিব, মার্জিন দিতে গেলে আপনাকে এই পেজটা আপনারা সবাই ভালো করে পড়বেন, আমি এটা লিঙ্ক দিয়ে দিচ্ছি স্পেশালি আপনাদের সবাইকে, এটা আপনাদের সবাইকে পড়তেই হবে, এটা আমি শুধু বললেই হবে না, আপনাদেরকে পড়তেই হবে এটা স্পেসিং। এখানে যা যা রয়েছে মার্জিনের জন্য এখানে একটু পড়ে আসবেন। দেখেন প্রথমেই বলা রয়েছে মার্জিনের জন্য আমরা ক্লাস ব্যবহার করেছি এম হাইপেন, আমরা একটু জুম করি আপনাদের জন্য। মার্জিনের জন্য এম ব্যবহার করা হয়েছে, প্যাডিংয়ের জন্য পি ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা এখানে অনেকগুলা কাজ করলাম, যেমন প্রথম দিকে আসি, কি করেছি আমরা, এটাই করেছি আমরা। এটাতে যখন আমরা মার্জিন দিব তাহলে কি করতে হবে, আমাদের এম সামথিং, এম হাইপেন দিয়ে আমি 1 2 3 4 5 পর্যন্ত ব্যবহার করতে পারতাম। কোথায় আমাদের, এ হচ্ছে আমাদের হেডিং, তাই না? এই হেডিংয়ের এখানে যখন আমি আমি এখানে লিডের মধ্যে দিই, এখানে যখন আমি মার্জিন দিব এম দিয়ে হাইপেন দিয়ে আমি এখানে 4 5 ব্যবহার করতে পারি। 4 ব্যবহার করলাম, দেখেন 4-5 থেকে জায়গা কিন্তু চলে গেল। আমরা আরও বাড়িয়ে দেব, 5 করে দেব, সেভ করলাম, আরও বাড়লো।
আমরা 6 করে দেখতে পারি, হওয়ার কথা না, অর্থাৎ 0 থেকে 5 পর্যন্ত আপনার এখানে কাজ করবে। সেভ করলাম। 0 থেকে 5 পর্যন্ত মার্জিন হয়েছে। আমরা এখানে ইন্সপেক্ট অপশন চালু করে ফেলতে পারি। ইন্সপেক্ট অপশন এসে সবার নিচে আসে দেখতে পাচ্ছি এখানে অনেকখানি মার্জিন নিয়েছে। কেন নিয়েছে? কারণ এখানে আমরা মার্জিন 5 ব্যবহার করেছি। এখন মার্জিন আপনি কোন সাইডে ব্যবহার করবেন? এটা প্যাডিং ব্যবহার করতে চাইলে শুধুমাত্র পি লিখতে হবে, দ্যাটস ইট, আর কিছু না। এখানে পি লিখতে হবে, তাই এখানে প্যাডিং হয়ে যাবে। নিচে আসি, এই দেখে এখন প্যাডিংয়ে চলে আসছে। আবার এখানে যখন আপনি বর্ডার লিখবেন, বর্ডার সেভ করলাম, তখন এখানে বর্ডার আসবে সামথিং, বর্ডার আসছে যদিও এখানে। আচ্ছা বর্ডার সম্ভবত এত হবে না। বর্ডার কত দিয়েছি আমরা? বর্ডার 5। হ্যাঁ, শুধুমাত্র বর্ডার দিলে বর্ডার প্রথমত আসতেছে, ঠিক আছে। তারপর এটাকে আপনি আরো বাড়াই দিতে পারবেন, কমাই দিতে পারবেন, সমস্যা নেই। তো ঠিক আছে, আমরা এখানে প্যাডিং দিলাম, মার্জিন দিলাম, দুইটা জিনিস তো দেখলাম প্রথমত। এখন আপনি চাইতে পারেন শুধুমাত্র একদিকে মার্জিন দিব। আচ্ছা মার্জিন দিচ্ছি শুধুমাত্র একদিকে, তাহলে দিক কয়টা? আমাদের এখানে 4টা দিক আছে বেসিক্যালি, টপ, রাইট, বটম, লেফট। আমি কোন দিকে যাচ্ছি? যদি টপ চাই তাহলে এম এর পরে একটি টি দিতে হবে, তাহলে এম টি, মার্জিন টপ 5 চলে আসলো। দেখেন নিচে আসেন, নিচে আসে দেখতে পাচ্ছি মার্জিন টপ চলে আসছে। মার্জিন বটম একটি ডিফল্ট ভাবে ছিল, সেটা পাচ্ছে সে, কিন্তু এমনিতে পাচ্ছে না। ঠিক একইভাবে যখন আপনি চাইবেন মার্জিন বটম, তাহলে আপনি এম বি, মানে বি ফর বটম, তখন দেখবেন যে নিচে আসি, এখানে বটমে চলে আসছে মার্জিন। এখন আপনি চাচ্ছেন লেফটে, মার্জিন এল সামথিং, দেখতে পাবেন লেফট সাইডে চলে আসছে মার্জিন, যদিও বোঝা যাচ্ছে না। এম এল মার্জিন লেফট 5। ও, এ হচ্ছে বুটস্ট্র্যাপ 5 এবং বুটস্ট্র্যাপ 4 এর মধ্যে পার্থক্য। বুটস্ট্র্যাপ 4 ছিল হচ্ছে মার্জিন লেফট, মার্জিন রাইট, এম এল, আর হচ্ছে এম এম এল এম আর ছিল। বাট বুটস্ট্র্যাপ 5 আসার পরে স্টার্ট আর এন্ডিং ব্যবহার করা হচ্ছে সব ক্ষেত্রে। আপনি দেখতে পাবেন, আমরা কিছুক্ষণ আগে কিন্তু এরকম একটা ব্যবহার করেছিলাম, ফ্লট লেফট। আগে ছিল কি, যে কোনো লেখাকে ডানে বামে সরাইতে গেলে আমাদের ব্যবহার করা হতো এটা, ফ্লট লেফট। এই ক্লাসটা ব্যবহার করা হতো, কিন্তু এখন এটা কাজ করে না। যেমন এটাই করলাম, দেখেন এখানে একটা বাটন দিই আমি, বাটন, এখানে একটু লেখা লিখে দিলাম ABC, সেভ করলাম। এই লেখাটা কিন্তু সরবে না, কারণ এটা ফ্লট যদিও ব্যবহার করছি তবুও সরবে না। ফ্লট আমরা কি ব্যবহার করছি? ABC, দেখেন এক পাশেই আছে। আচ্ছা লেফট আছে, তাই আমরা রাইট ব্যবহার করি, রাইট যাচ্ছে না। বাট এখানে আমাদের স্টার্ট ব্যবহার করতে হবে। স্টার্ট ব্যবহার করলে স্টার্টে আছে, যখন আমরা ইন ব্যবহার করব তখন আমাদের শেষ পাশে চলে যাবে। তো এই যে আমরা আসলে 4 এর সবচেয়ে বেশি কাজ করা ছিল, এই জন্য আমাদের আসলে মেন্টালিটি ওইদিকে বেশি যাচ্ছে আর কি। অভ্যাসের উপরে একটা মানুষের ইম্প্যাক্ট আছে না, ওইটা। তো এখানে আমাদের ব্যবহার করতে হবে ME, মানে মার্জিন স্টার্ট, মানে ইন্ড, মার্জিন স্টার্টের জন্য S, ইন্ডের জন্য E। ওকে, আমরা কোথায় লিখতেছিলাম ভুলে গেলাম। আচ্ছা এখানে হচ্ছে লেফটের জন্য, লেফট সাইডে হচ্ছে আমাদের শুরুর দিকে, তাহলে হবে স্টার্ট MS। দেখতে পাচ্ছি এ পাশ থেকে আমাদের চলে আসলো, আমরা এটাকে সিলেক্ট করে নিই, দেখবো এই পাশে চলে আসছে। একইভাবে যখন আমি ইন্ডিং সাইডে চাইবো তখন আমাকে ই ব্যবহার করতে হবে, তাহলে দেখতে পাবো আমাদের ইন্ডিং পজিশনে আমাদের একটি মার্জিন কিন্তু চলে আসলো। এখন আপনি চাইতে পারেন একই সাথে দুই দিক থেকে মার্জিন দেওয়া, তাহলে আপনার ডিরেকশন কিন্তু দুইটা আসে এখানে, একটা হলো এক্স অক্ষ, একটা হলো ওয়াই অক্ষ। যখন আপনি এক্স অক্ষে চাইবেন তখন আপনি স্টার্ট ইন দুপাশে আপনি মার্জিন চলে আসবে এক্স অক্ষে। এই যে এক্স অক্ষ দুই পাশে কিন্তু অলরেডি মার্জিন চলে আসছে। আবার যখন আপনি ওয়াই অক্ষে চাইবেন তখন আপনি MY ব্যবহার করতে পারেন, দেখা যাবে উপরে এবং নিচে আপনার মার্জিন কাজ করতেছে। যে এই বিষয়গুলো যে বললাম খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আরও কয়েকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে আপনি মার্জিন ব্যবহার করতেছেন ভালো কথা, বাট সবসময় যে আপনার পজিটিভ মান হবে তা তো না, মাঝে মাঝে নেগেটিভ মান হইতে পারে। সেটা কিভাবে দেওয়া যাবে? তো MY না দিয়ে এম টপ দেবো, মার্জিন টপ 5 ছিল। এখন আপনি মার্জিন টপ যদি নেগেটিভ 5 চান তাহলে N5 দেওয়ার কথা ছিল, তাহলে আপনি এভাবে কাজ করার কথা। বাট এটাতে সম্ভবত নতুন কোনো রুলস এসেছে, দেখে আসি নেগেটিভের জন্য কি ইউজ করতে হবে। আচ্ছা এই যে N1, MT N1, এটাতে কয়টা পর্যন্ত ছিল? ঠিক আছে,
mtn1 আমি প্রথমত 1 ভ্যালু চেঞ্জ করে দেখি কি ঘটে। চেঞ্জ করলাম, আমাদের অবশ্যই কাজ করেছিল আগের বারেও, আমরা বুঝতে পারিনি খুব সম্ভবত। নিচে আসি, আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলে যে ক্লাসটি আসবে n1, mtn1 এই নামে একটি ক্লাস এখানে আছে mtn1, ঠিক আছে। এটাকে একটু আমরা খুঁজবো, দেখি mtn1 এটা কই? এটা তো তাই বললো mtn1, ঠিক আছে। তাহলে এটা কেন কাজ করছে না, মানে দেখা যাচ্ছে না কেন? আমরা একটা কাজ করি, আমরা এটাকে কপি করে রাখি, কপি করে সার্চ করব আসলে মূলত এই নামে কিছু আছে কিনা। বুটস্ট্র্যাপ অন করলাম, এটা কন্ট্রোল এফ, নেই। বুটস্ট্র্যাপ আমাদেরকে ধোকা দিল, হ্যাঁ সমস্যা নেই। তাহলে এটা আমরা পড়ে আসি মূলত এখানে কি করতে বলতেছে। মূলত নেগেটিভ মার্জিন ইন সিএসএস মার্জিন প্রপার্টিজ ক্যান ইউটিলাইজ নেগেটিভ ভ্যালু, প্যাডিং ক্যান নট। প্যাডিং এর সময় হয় না, এটা আমরা জানি। প্যাডিং এর সময় কোনো সময় মার্জিন ভ্যালুটা কাজ করে না, শুধুমাত্র মার্জিনে কাজ করে। দিস নেগেটিভ মার্জিন আর ডিজেবল বাই ডিফল্ট, বাই ডিফল্ট এটা ডিজেবল থাকে। তো আপনাকে এটা করতে হলে শ্বাসের মাধ্যমে দিয়ে করতে হবে। এটা এর জন্য আমাদেরকে প্রথমত শেষ শিখতে হবে। সো শেষ যেহেতু এখনো শিখিনি, সুতরাং এটা আমরা আপাতত দেখতে পাচ্ছি না বা দেখানো পসিবল হচ্ছে না। তো এই মেসেজটা যদি না পড়তাম তাহলে আপনাদের সাথে শুধু আমি বকবক করেই যেতাম, আমি আসলে রিয়েলিটিটা বুঝতে পারতাম না। আর যখন আমরা এটা ব্যবহার করব, মানে এটা যখন আমরা এনেবল করব, এনেবল করার পর আমরা এটাকে ইউজ করতে পারবো। ওকে, এই ছিল আমাদের মোটামুটি প্রথম স্পেসিং বিষয়। তো মার্জিনের ক্ষেত্রে শুধুমাত্র আমরা যখন প্যাডিং ব্যবহার করব তখন আমাদের প্যাডিংগুলো কাজ করবে। আর অটো যে রয়েছে, এই যে অটো ফর ক্লাসেস দ্যাট সেট দ্য মার্জিন টু অটো, যখন ডানে বামে আপনার অটো করা দরকার শুধুমাত্র অটো ব্যবহার করলে কাজ করবে, ঠিক আছে। তো এই পেজটা আপনারা পড়লেই মোটামুটি মোটি সম্পর্কে ধারণা পেয়ে যাবেন আশা করা যায়। আমাকে নতুন করে কিছু বলতেই হবে না, আশা করা যায় আপনারা এগুলো পারবেন। এখন আসি আর কি রয়েছে আমাদের স্পেস নোটেশন, এটা ছিল, আর তেমন কিছু বলার নাই এখানে। আর কি রয়েছে, বুটস্ট্র্যাপ স্লাইডার। স্লাইডার নিয়ে আপনাদেরকে সহজ ভাষায় বলতে গেলে শুধুমাত্র এখানে সার্চ করবেন স্লাইডার, ক্যারোজেল চলে আসবে। ক্যারোজেল খুবই বহুল ব্যবহৃত একটি স্লাইডার এবং খুবই সহজ একটি স্লাইডার। দেখেন এখানে একটি সিম্পল স্লাইডার চলে আসছে, এখানে ক্লিক করলে নতুন নতুন স্লাইড আসতেছে। স্লাইডার কি, একাধিক ছবি এক জায়গায় থাকা, বিভিন্ন সময় বিভিন্ন বাটন ক্লিক করার ফলে নতুন নতুন ছবি আসা, অনেকটা আপনার প্রেজেন্টেশনের মতো ব্যবহার করা হয়ে থাকে। তো এটা ব্যবহার করার জন্য টোটাল থিংটা আপনি কপি করে নেবেন, কপি করে পেস্ট করবেন, পেস্ট করে আপনি এখান থেকে ব্যবহার করা শিখতে পারেন, ট্রাই করতে পারেন। আপনারা অবশ্যই ট্রাই করবেন, যদি সমস্যা হয় তাহলে তো আমরা আসি, এটা নিয়ে নতুন করে কিছু বলতে চাচ্ছি না। আপনারা মূলত এখানে প্র্যাকটিস করেন, এটা এখান থেকে কপি করে বিভিন্ন জিনিস চেঞ্জ করেন। যেমন এখানে ছবি ব্যবহার করার জায়গা রয়েছে, ইমেজ এসআরসি, এখানে ছবি চেঞ্জ করে দেন। তারপরে এখানে আর কি কি রয়েছে, যা যা রয়েছে সবগুলো চেঞ্জ করবেন, চেঞ্জ করে করে ট্রাই করে দেখেন মূলত কোনগুলো কেমন কাজ করে। তারপরে সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই বলবেন, আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আপাতত আমরা এতটুকু পর্যন্ত রাখতে চাচ্ছি। আশা করা যায় ক্লাসটার মধ্যে অনেক বিষয় গিজ করতেছিল, মানে অনেক বিষয় একসাথে দেখানো হচ্ছিল। তারপরেও আশা করি সবাই বিষয়গুলোকে নিতে পেরেছেন। সমস্যা থাকলে অবশ্যই আমরা সমস্যাগুলো সমাধান করে দেব। সো সমস্যাগুলো আমাদেরকে বলতে হবে। তো আজকের মতো ক্লাসটাকে আমি এখানেই শেষ করতে যাচ্ছি। আগামী ক্লাসে হয়তো বা কোনো একটি লাইভ প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।